অনেক তো হলো, তোমাদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে। এবার সময় এসেছে সুদে আসলে সবকিছুর হিসাব নেওয়ার। একটি আলিশান প্রাসাদের সবথেকে বড় ব্যালকনিতে হাতে ওয়াইনের একটা গ্লাস নিয়ে খুব রাগে এবং রক্তচক্ষু নিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে আকাশ। মনে মনে কথাগুলো বিড়বিড় করছে সে। হয়তো তার আবারও সেই পুরনো ক্ষত মনে পড়ে যাচ্ছে, যা তাকে রাতে ঘুমানোর সুযোগ দেয় না। সে বারবার ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে এবং ভেতরের জ্বালাটা নিবারণ করার চেষ্টা করছে। কিন্তু আদৌ কি এই জ্বালা মেটানো সম্ভব? সে নিজেকে শান্ত করার চেষ্টা করছে বারবার, কিন্তু প্রতিবারই সেই চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। ভেতরের আগুনটা যেন আরও তীব্রভাবে জ্বলে উঠছে। হঠাৎ দরজায় নক করার শব্দে তার ভাবনার জগৎ ধপ করে বন্ধ হয়ে গেল, যেন জ্বলন্ত আগুনের শিখা নিভে গেল। এরপর সে নিজেকে কয়েক সেকেন্ড শান্ত করার জন্য ঘন ঘন নিঃশ্বাস নিল। ভেতর থেকে কিছুটা স্বস্তি অনুভব করলে সে আস্তে করে চোখ খুলল এবং গ্লাসটি টেবিলের উপর রেখে দরজার কাছে দাঁড়িয়ে কর্কশ গলায় বলে উঠল, কামিন। আকাশের অনুমতি পেয়ে একজন বডিগার্ড খুব সন্তর্পণে ঘরের মধ্যে প্রবেশ করল। মাথা নিচু করে খুবই নরম গলায় সে বলে উঠল, স্যার, আপনার প্রাইভেট জেটটি রেডি হয়ে গিয়েছে। আপনি চাইলে মিনিট 5 মধ্যে ফ্লাই করতে পারবেন। ঠিক আছে, তাহলে তুমি গিয়ে সব কিছু রেডি করো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আকাশের নির্দেশ পাওয়ার সাথে সাথে তানভীর সেখান থেকে চলে গেল। আকাশ দ্রুত ওয়াশরুমের দিকে যাওয়ার সময় একটি সুইচ টিপ দিতেই হুট করে পাশের আলমারিটি খুলে গেল। সেখানে সাজানো ছিল হরেক রকমের দামি ব্র্যান্ডের কাপড়, জুতো, দামি ঘড়ি এবং অন্যান্য প্রসাধনী। সেখান থেকে একটি সাদা শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্ট ও কালো জুতো নিয়ে নিজেকে তৈরি করে নিল সে। তার শরীর এখন আগের চেয়ে অনেক বেশি ফিট। সাদা ফর্সা চেহারার সাথে পোশাকগুলো একদম মানিয়ে গিয়েছে। এরপর সে জেল দিয়ে চুলগুলো সেট করে নিল এবং দামি পারফিউম মেখে ঘর থেকে বেরিয়ে এলো। নিচে পার্কিং লটে কালো রঙের বুলেট প্রুফ গাড়ির বহর প্রস্তুত। আকাশ যখন সিঁড়ি দিয়ে নিচে নামল, তখন তার প্রতিটি পদক্ষেপে আভিজাত্য আর প্রতিশোধের কাঠিন্য ঝরে পড়ছে। সে কোনো দিকে না তাকিয়ে সোজা তার গাড়িতে গিয়ে বসল। মিনিট খানেকের মধ্যেই গাড়িটি রানওয়ের পাশে গিয়ে থামল। সেখানে আকাশের বিশাল প্রাইভেট জেটটি রানওয়ে কাঁপিয়ে চালু অবস্থায় অপেক্ষা করছে। গাড়ির দরজা খুলতেই বডিগার্ডরা দুই পাশে সারিবদ্ধ হয়ে সেলুট জানালো। আকাশ সানগ্লাসটা চোখে লাগিয়ে গাড়ি থেকে নামল। তার পরনে থাকা কোটি টাকার ব্লেজারটি বাতাসের ঝাপটায় আলতো উঠছে। সে এক অদ্ভুত দম্ভ আর রাজকীয় অ্যাটিটিউড নিয়ে জেটের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। জেটের ভেতরে পা রাখতেই সে পেছনে ফিরে একবার শেষবারের মতো কানাডার মাটির দিকে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে এলো। আমি ফিরছি, তবে এবার অপরাধী হিসেবে নয়, তোমাদের ধ্বংসের রাজা হয়ে। আকাশ সিটে বসার সাথে সাথেই জেটের দরজা বন্ধ হয়ে গেল। ইঞ্জিনের বিকট গর্জন তুলে রানওয়েতে ঝড়গতিতে দৌড়াতে শুরু করলো বিমানটি। কিছুক্ষণের মধ্যেই মেঘের স্তর ভেদ করে আকাশের প্রাইভেট জেটটি ডানা মেলল তার গন্তব্যের উদ্দেশ্যে। শুরু হলো এক দুধর্ষ ও রক্তক্ষয়ী হিসাব নিকাশের যাত্রা। চৌধুরী বাড়ির আকাশ ছোঁয়া দম্ভ আজ ধুলোয় মিশে গিয়েছে। যে প্রসাদের প্রতিটি ইটে একসময় আভিজাত্য সুবাস ছিল, আজ সেখানে শুধুই বিষাদের কালো ছায়া। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির এক বিশাল লসের মুখে পড়ে আজ পুরোপুরি দেউলিয়া। তাদের শেষ আশ্রয়স্থল এই বিশাল চৌধুরী বাড়িটিও নিলামে বিক্রি হয়ে গিয়েছে। আজ সেই দিন, যেদিন এই বাড়ির নতুন মালিক একে গ্রুপ অফ কোম্পানির সশরীরে এখানে পদার্পণ করবেন। ড্রয়িং রুমে আরিয়ান আর তার স্ত্রী তিশা পায়চারি করছে। তাদের চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। তিশা বারবার তার গয়নাগাথা আর দামি ব্যাগগুলোর দিকে তাকাচ্ছে, কারণ আজ থেকে এই রাজকীয় জীবন তাদের জন্য অতীত। আরিয়ান কপালে হাত দিয়ে সোফায় বসে আছে। আজ পর্যন্ত তারা একে কোম্পানির মালিকের নাম শুনলেও
তার চেহারা দেখেনি। নিলামের সময় মালিক নিজে না এসে পাঠিয়েছিলেন তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্টকে। আজ সেই মালিক আমেরিকা থেকে সরাসরি এই বাড়িতে আসছেন সকলকে আবর্জনা পরিষ্কার করার মতো করে বের করে দিতে। তাদের এই উৎকণ্ঠার মাঝেও ড্রয়িং রুমের এক কোণে স্থির হয়ে বসে আছেন আশরাফ চৌধুরী এবং অঞ্জনা চৌধুরী। তাদের চেহারায় কোনো ভয়ের ছাপ নেই, আবার কোনো খুশির ঝিলুকও নেই। এক অদ্ভুত নিষ্পৃহ ভাব নিয়ে তারা বাইরের দিকে তাকিয়ে আছেন। তাদের এই নীরবতা যেন আরিয়ান আর তিশার অস্বস্তি আরও বাড়িয়ে দিচ্ছে। তিশা বারবার আরিয়ানের হাত খামচে ধরছে আর অজানা আশঙ্কায় কাঁপছে। আরিয়ান, আমরা কি আসলে এই পথে বসে যাব? এই একে গ্রুপের মালিক নাকি খুব একরোখা মানুষ। সে তো কাউকেই চেনে না। আমাদেরকে অন্তত কয়েকটা দিন এই বাড়িতে থাকার সুযোগ দেবে না? আমার এত দামি ফার্নিচার, ড্রেস, এগুলো নিয়ে কোথায় যাব? চুপ করো তৃষা, যেখানে অস্তিত্ব টেকানোই দায় সেখানে তুমি আসবাবপত্রের চিন্তা করছো? যে লোকটা চৌধুরী গ্রুপকে এক ধাক্কায় নিলামে তুলে দিতে পারে সে যে কতটা ক্ষমতাবান বুঝতে পারছো না? আমাদের পাপের বিচার হচ্ছে না তো কেন জানি বুকটা কুপ ডাকছে। সেই মুহূর্তে চৌধুরী বাড়ির নিস্তব্ধতা চুরমার করে দিয়ে বাইরে একাধিক দামি গাড়ির চাকা ঘষার শব্দ শোনা গেল। আরিয়ান চমকে উঠে জানালার পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাইরের গেট দিয়ে একে একে 10টি কালো এসইউভি ভেতরে প্রবেশ করছে। গাড়িগুলো থেকে কালো স্যুট পরা সুঠামদেহী বডিগার্ডরা নেমে চারপাশ ঘিরে ফেলল। সবশেষে সবচেয়ে দামি ব্র্যান্ডের একটি রোলস রয়েস গাড়ি এসে থামল একদম পোর্টিকোর সামনে। বডিগার্ডরা দ্রুত এগিয়ে গিয়ে গাড়ির পেছনের দরজা খুলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। গাড়ি থেকে একজোড়া দামি কালো বুট জুতো মাটিতে পড়ল। আরিয়ান আর তিশা ড্রয়িং রুমের জানালা দিয়ে দেখল এক দীর্ঘদেহী যুবক অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে গাড়ি থেকে নামছে। তার পরনে কয়েক হাজার ডলার মূল্যর সাদা শার্ট এবং তার ওপর চাপানো নেভি ব্লু ব্লেজার। যুবকটি যখন মাথা তুলে বাড়ির দিকে তাকালো তখন রোদে তার চোখে থাকা সানগ্লাসটি চিকচিক করে উঠল। বাড়ির সদর দরজা সজোরে খুলে গেল। বডিগার্ডদের বুটের শব্দে কাঁপছে রাজকীয় হলরুম। তাদের মাঝখান দিয়ে ধীর পায়ে রাজকীয় দম্ভে হেঁটে ভেতরে ঢুকল সেই যুবক। সে ড্রয়িং রুমের মাঝখানে এসে থামল। পুরো ঘর জুড়ে একটা হাড় কাঁপানো নিস্তব্ধতা। যুবকটি তার পকেট থেকে হাত বের করে ধীরে ধীরে চোখের সানগ্লাসটা খুলল। সানগ্লাস সরাতেই বেরিয়ে এলো সেই তীক্ষ্ণ চোখ যা আগুনের মতো জ্বলছে। আরিয়ান আর তিশা সেই যুবকের দিকে তাকিয়ে পাথরের মতো জমে গেল। তিশার হাত থেকে পানির গ্লাসটা ফ্লোরে পড়ে শত টুকরো হয়ে গেল, কিন্তু সেদিকে কারও নজর নেই। কি হলো আরিয়ান ভাইয়া? নিজের বাড়িতে নতুন মালিককে দেখে কি স্বাগত জানাতে ভুলে গেলে? নাকি চিনতে খুব বেশি কষ্ট হচ্ছে তোমাদের সেই পুরনো আবর্জনাকে, যাকে তোমরা কয়েক বছর আগে লাথি মেরে বের করে দিয়েছিলে? আকাশের কণ্ঠস্বর ড্রয়িং রুমের চার দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। তার কথা শুনে আরিয়ানের বুকটা ধক করে উঠল। যে আকাশকে সে একদিন চোর আর চরিত্রহীন সাজিয়ে বাড়ি ছাড়া করেছিল, সেই আকাশই আজ পুরো শহরের অধিপতি হয়ে ফিরে এসেছে। আকাশ ধীর পায়ে এগিয়ে গিয়ে ড্রয়িং রুমে সেই সোফাটিতে বসলো, যা একসময় শুধুমাত্র আশরাফ চৌধুরীর জন্য বরাদ্দ ছিল। সে অত্যন্ত অবজ্ঞার সাথে পা দুটো সামনের মার্বেল টেবিলের উপর তুলে দিল। আকাশ, তুমি তুমি এই একে গ্রুপ অফ কোম্পানির মালিক? এটা কিভাবে সম্ভব? তুমি তো ভিখারি হয়ে পথে পথে ঘোরার কথা ছিল। বেকারি তো তারা হয় তিশা, যাদের কর্মফল খারাপ। তোমরা ভেবেছিলে আমাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে শেষ করে দেবে। তোমাদের সেই একে চৌধুরী আজ একে গ্রুপ অফ কোম্পানির স্রষ্টা। পুরো চৌধুরী সাম্রাজ্য এখন আমার পকেটে। এখন বলো, তোমাদের বের হওয়ার প্রস্তুতি কত দূর? নাকি তোমরা ভেবেছিলে আমি দয়া করতে এসেছি? আকাশের কথায় তিশা আর আরিয়ান কাঁপতে শুরু করলো। ঠিক এই সময় আশরাফ চৌধুরীর আর অঞ্জনা চৌধুরীর ধীর পায়ে আকাশের সামনে এসে দাঁড়ালেন। তাদের চোখে কোনো বিস্ময় নেই, যেন তারা জানতেন এটাই ঘটবে। আকাশ তার বাবার দিকে এক পলক তাকালো, কিন্তু তার চোখে কোনো মমতা নেই, আছে কেবল কঠিন পাথর সম ঘৃণা। মিস্টার চৌধুরী, আপনি তো নীতিবাক্য
ঝাড়তে খুব উস্তাদ ছিলেন। নিজের ছোট ছেলের কথা একবারও না শুনে বড় ছেলের মিথ্যে বিশ্বাস করেছিলেন। আজ আপনার সেই নীতি আর আভিজাত্য কোথায়? সেই চৌধুরী বাড়িটা এখন আমার। আজ রাতেই আপনারা সবাই এই বাড়ি থেকে বিদায় হবেন। আমার বাড়িতে কোনো আবর্জনার জায়গা নেই। আকাশ যখন সোফায় বসে দম্ভের সাথে কথাগুলো বলছিল, তখন আশরাফ চৌধুরী এবং অঞ্জনা চৌধুরী দুজনেই ধীর পায়ে তার দিকে এগিয়ে এলেন। দীর্ঘ কয়েক বছর পর নিজের নারী ছেঁড়া ধনকে সামনে দেখে অঞ্জনা চৌধুরী চোখ দুটো কানায় কানায় ভরে উঠেছে। আশরাফ চৌধুরীও তার পাথুরে ব্যক্তিত্বের আড়ালে থাকা বাবার মনটাকে সামলাতে পারছিলেন না। তিনি করুণ চোখে আকাশের দিকে তাকিয়ে আছেন, যেন সেই পুরনো ছোট আকাশকে খোঁজার চেষ্টা করছেন। বাবা মাকে এত কাছে থেকে দেখে আকাশের ভেতরেও এক মুহূর্তের জন্য আবেগের সুনামি বয়ে গেল। বুকের বাম পাশটা হু হু করে উঠল তার, কিন্তু পরক্ষণেই ভাবির সেই কুটিল হাসিমাখা মুখ আর ভাইয়ের চর খাওয়ার অপমানটা বিষের মতো তার রক্তে মিশে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের ভেতরের সবটুকু আবেগ আর কান্নাকে এক গভীর অটল গহ্বরে চেপে ফেলল সে। চোখ দুটোকে পাথর বানিয়ে নিজেকে শক্ত করে আকাশের বুক চেড়ে বেরিয়ে এলো এক তীব্র হাহাকার মেশানো কঠিন স্বর। এখন এত আবেগ দেখিয়ে আর করুণ চোখে তাকিয়ে কোনো লাভ নেই মিস্টার চৌধুরী। অনেক তো কষ্ট দিয়েছেন আমাকে। সেদিন তো এই মানুষগুলোর চোখের জল আমাকে বিশ্বাস করতে দেয়নি আপনাদের। কেউ সেদিন আমার একটা কথাও শোনার প্রয়োজনও বোধ করেননি। তুমি তো জানো আকাশ, আমি সারা জীবনে এক নীতিতে চলেছি। অন্যায়ের সাথে আপোষ করা আমার রক্তে নেই। সেদিন যখন তোমার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তখন কেন তুমি তোমার নির্দোষ হওয়ার প্রমাণ দিতে পারোনি? কেন চুপ করেছিলে? অদ্ভুত তো, আমি তো আপনার নিজের রক্ত ছিলাম, আপনার নিজের ছেলে ছিলাম। একজন বাবার কাছে কি তার সন্তানের চরিত্রের চেয়ে অন্যের সাজানো প্রমাণ বেশি বড় হয়ে গেল? আপনার তো উচিত ছিল আপনার ছেলেকে অন্তের মতো বিশ্বাস করা, কিন্তু সেদিন কেন করলেন না? কেন আমাকে কোনো সুযোগ না দিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিলেন? সেদিন তুমি আমার ছেলে হলেও যা হতো, তোমার থেকে অন্য কেউ থাকলেও আমি একই কাজ করতাম। কারণ সত্য আর মিথ্যা লড়াইয়ে প্রমাণ দেওয়াটা খুব জরুরি ছিল। আর তিশা আর আরিয়ান, তোমরা দোষী হওয়ার অকাট্য প্রমাণ আমার সামনে দিয়েছিল। তখন বিচারক হিসেবে আমার হাত পা বাঁধা ছিল। তার মানে প্রমাণটাই আপনার কাছে সব ছিল? আত্মার কোনো টান ছিল না? এটা কি খুব বেশি প্রয়োজন ছিল বাবা? আপনার নিজের সন্তানকে কি আপনার চেনা উচিত ছিল না যে আপনার রক্ত কোনোদিনও এত নিচু কাজ করতে পারে না? আপনাদের বোঝা উচিত ছিল যে আপনাদের শেখানো আদর্শে বড় হওয়া আকাশ কোনোদিন এমন হতে পারে না। কিন্তু আপনারা প্রমাণের দোহাই দিয়ে সম্পর্কের গলায় ছুরি চালিয়েছেন। আকাশ কথাগুলো খুব গভীর আর কঠিন গলায় বলল। তার প্রতিটি শব্দ যেন তীরের মতো গিয়ে আশরাফ চৌধুরীকে বুকে বেঁধেছিল। ড্রয়িং রুমে এক পিনপতন নীরবতা নেমে এসেছে। আরিয়ান আর তিশা এক কোণে দাঁড়িয়ে কাঁপছে, কারণ তারা জানে এই সাজানো প্রমাণগুলো কতটা নিপুণভাবে তৈরি করা হয়েছিল। আকাশের চোখে এখন আর আবেগের লেশমাত্র নেই। সেখানে শুধু জ্বলছে একরাশ অভিমান আর বছরের পর বছর ধরে জমিয়ে রাখা তীব্র ঘৃণা। আকাশের কণ্ঠে ঝরে পড়া সেই তীব্র অভিমান ড্রয়িং রুমের বাতাসকে ভারী করে তুলল। ছেলের মুখে এমন পাথরের কথা শুনে অঞ্জনা চৌধুরী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দীর্ঘ কয়েক বছরের জমানো মাতৃত্বের হাহাকার এগিয়ে হুট করে আকাশের পায়ের কাছে মেঝেতে বসে পড়লেন। তার কম্পিত হাত দুটো যখন আকাশের দামি প্যান্টের কাপড় ছুঁয়ে ওর শরীরের দিকে এগোতে চাইল, তখনই আকাশ বিদ্যুৎ বেগে নিজের পা সরিয়ে কয়েক কদম দূরে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন এক অদ্ভুত ঘৃণা আর আতঙ্কের সংমিশ্রণ। এ কী করছেন আপনি? আমার শরীর ছোঁয়ার চেষ্টা করবেন না। আপনি কি ভুলে গিয়েছেন যে আমি আপনাদের চোখে একজন চরিত্রহীন আর চোর? আপনার পবিত্র হাত কেন আমার মতো একজন অপদার্থের গায়ে ছোঁয়াতে চাইছেন? আপনি করছেনটা কি? অঞ্জনা চৌধুরী এবার ফুপিয়ে কেঁদে উঠলেন। তার কান্নার শব্দে চৌধুরী বাড়ির দেয়ালে যেন দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। তিনি দুই হাতে নিজের মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে কাঁদতে করুণ গলায় বলতে শুরু করলেন। তোদের এই বাবা ছেলে যে তার এই নীরব যুদ্ধের মাঝখানে আমি সারাটা জীবন শুধু পিষে মরলাম রে আকাশ।
সেদিন তোর বাবা যখন ওই কঠিন সিদ্ধান্ত নিয়েছিল, তখন আমি একজন স্ত্রী হিসেবে তার বিরুদ্ধে যাওয়ার শক্তি পাইনি। সমাজের ভয়ে, সম্মানের ভয়ে, আর তোর বাবার ওই পাথুরে নীতির কাছে আমি হেরে গিয়েছিলাম। আজ সন্তান হয়ে তুই ফিরে এসে আমাদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছিস। আমি মা হয়ে কেন এত কিছু সহ্য করব? আমার অপরাধটা কি ছিল? আমি তো তোকে প্রতিটা মুহূর্তে মনে করেছি। ও, তার মানে সেদিন আপনার কাছে আপনার স্বামী আর তার তথাকথিত নীতিটাই বড় ছিল, নিজের সন্তান নয়, তাই না? বাহ, চমৎকার মা আপনি। নিজের চোখের সামনে নিজের নিরপরাধ ছেলেকে ঘর থেকে কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দেওয়া হলো, আর আপনি শুধু স্বামীর আদেশের দোহাই দিয়ে চুপ করে দাঁড়িয়ে দেখলেন। তাহলে আজ কেন এই নাটক করছেন? আজ তো আমি আপনাদের উচ্ছেদ করতে এসেছি, আপনাদের আদর পেতে আসেনি। আকাশের প্রতিটি কথা যেন জ্বলন্ত কয়লার মতো অঞ্জনা চৌধুরীর কানে গিয়ে বিচ্ছিল। আকাশ এবার ঘুরে তাকালো আরিয়ান আর তিশার দিকে। তারা এতক্ষণ দরজায় হেলান দিয়ে ঘামছিল। আকাশের দৃষ্টি যখন তাদের উপর পড়ল, তারা যেন জ্যান্ত ভূত দেখল। আকাশ ধীর পায়ে তিশার কাছে এগিয়ে গেল। তিশা ভয়ে সিটিয়ে গেল দেয়ালের সাথে। কি ভাবি, গলার হারটা তো দেখছি বেশ দামি। আমার নামে চুরির অপবাদ দিয়ে যে টাকাগুলো তোমরা হাতিয়ে নিয়েছিলে, সেগুলো দিয়ে খুব ভালো রাজত্ব চালিয়েছ। কিন্তু দুর্ভাগ্য তোমাদের, আজ তোমাদের এই রাজপ্রাসাদের চাবি আমার পকেটে। চৌধুরী বাড়িটা এখন আর তোমাদের নেই। আমি একই গ্রুপ অফ কোম্পানির মালিক হিসাবে আদেশ দিচ্ছি, আজ সূর্যাস্তের আগে এই বাড়ি থেকে তোমরা সবাই বিদায় হবে। কোনো অজুহাত চলবে না। আকাশ, তুই কি নিজের ভাইকেও রাস্তায় নামিয়ে দিবে? আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। বাবার শরীরটাও ভালো না। তুই কি পারবি নিজের বাবাকে এই বুড়ো বয়সে রাস্তায় ফেলতে? ভাই? আমার কোনো ভাই নেই। আমার ভাই তো সেদিনই মরে গিয়েছে, যেদিন সে নিজের বউয়ের সাথে হাত মিলিয়ে আমাকে ফাঁসিয়েছিল। আর বাবার কথা বলছো, যিনি প্রমাণের অভাবে নিজের ছেলেকে অস্বীকার করতে পারেন? তার মতো লোহমানবের জন্য রাস্তার ফুটপাত আর এই পালঙ্ক সমান কথা। আকাশ তার পকেট থেকে চেক বই বের করে আরিয়ানের মুখের উপর ছুঁড়ে মারল। ড্রয়িং রুমের নীরবতা যেন এবার ঝনঝন করে ভেঙে গেল। আকাশ তার বডিগার্ডদের দিকে ইশারা করলো। এক মুহূর্তের মধ্যে তারা বাড়ির ভেতর তছনছ শুরু করে দিল এবং চৌধুরীদের ব্যক্তিগত জিনিসপত্র বের করতে শুরু করলো। মনে রেখো আরিয়ান, এটা তো মাত্র শুরু। তোমরা আমাকে বাড়ি ছাড়া করেছিলে, আমি তোমাদের শহর ছাড়া করব। চৌধুরী বাড়ির সূর্য আজ চিরতরের জন্য অস্ত গেল। এই প্রাসাদের নতুন নাম হবে স্কাই ম্যানশন, আর এই প্রাসাদে শুধুমাত্র আমার হুকুম চলবে। আকাশের এই রুদ্রমূর্তি দেখে আরিয়ান আর তিশা বুঝতে পারল সময় ফুরিয়ে এসেছে। আকাশের চোখে তখন প্রতিশোধের যে আগুন জ্বলছে, তাতে দয়া বা মায়ের কোনো স্থান নেই। অঞ্জনা চৌধুরী এখনো মেঝেতে বসে ডুকরে কাঁদছেন, আর আশরাফ চৌধুরী মূর্তির মতো দাঁড়িয়ে দেখছেন নিজের তিলে তিলে গড়া সাম্রাজ্যের পতন এবং নিজেরই তাড়িয়ে দেওয়া ছেলের ভয়ঙ্কর প্রতাপ। ড্রয়িং রুমের উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই অঞ্জনা চৌধুরী হঠাৎ জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। নিমেষেই পুরো পরিবেশ বদলে গেল। মা, মা কথা বলো, এ কি হলো তোমার? মা, মা। অঞ্জনা, প্রিয়তমা আমার, চোখ খোলো। কি সর্বনাশ হয়ে গেল। আকাশ, তোর মা তো নিঃশ্বাস নিচ্ছে না। তানভীর, কুইক প্রাইভেট জেট রেডি করো, হসপিটালে খবর দাও, আমার মায়ের জন্য 1 সেকেন্ড দেরি না হয়। আকাশ, তুই কি পাগল হয়েছিস? মাকে এইভাবে নিয়ে যাবে? আমাদের সাথে নিয়ে চল, মা আমাদের ছাড়া থাকতে পারবে না। হ্যাঁ আকাশ, আমি আসছি। এভাবে আমাদের একা ফেলে যেও না। আমরা মায়ের সেবা করতে চাই। চুপ থাকবি তোরা, একদম চুপ। তোদের মতো বিষাক্ত শব্দের সেবা আমার মায়ের দরকার নেই। তোদের জন্য আজ আমার মা মাটির উপর পড়ে আছে। আরিয়ান, একপাশে সরে দাঁড়া। তোর জন্য আজ আমার সংসার ছারখার হয়ে গিয়েছে। খবরদার আমার স্ত্রীর আশেপাশে তোদের যেন না দেখি। বাবা, তুমি এমন বলছো? আমরা তো কেবল মায়ের চিন্তা করছি। আকাশ আমাদের সাথে এমন করতে পারে না। আমি পারি আরিয়ান, আমি সব পারি। তোদের মতো জঘন্য মানুষকে আমি আমার মায়ের ছায়াও মারতে দেব না। বডিগার্ড, এই মুহূর্তে এদের ঘাড় ধরে গেটের বাইরে বের করো। আকাশ, তুমি কিন্তু অন্যায় করছো। এই চৌধুরী বাড়ির হক আমাদেরও আছে। হক? যে চৌধুরী বাড়ি এখন আমার পকেটে, সেখানে তোদের কোনো হক নেই।
তোরা এখনই বাড়ির কেউ না, তোদের জায়গা এখন ফুটপাতে। আকাশ কথা না বাড়িয়ে অঞ্জনাকে তোল। আমি তোর সাথে যাচ্ছি। আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আপনি কেন আসছেন? আপনি তো আপনার নীতি নিয়ে থাকতে চেয়েছিলেন, আজ কেন আপনার নীতি ভেঙে আমার পেছনে আসছেন? এখন এসব শোনার সময় নয় আকাশ। আজ যদি অঞ্জনার কিছু হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। চল। ঠিক আছে চলুন, তবে মনে রাখবেন আমি আপনাকে ক্ষমা করে নিই। আরিয়ান, তিশা, আজ থেকে তোদের অন্ধকার সময় শুরু হলো। দেখে নিস তোদের আমি কোথায় পাঠাই। আকাশ তার মাকে পাজাগোলা করে কোলে তুলে নিল। বডিগার্ডরা রাস্তা করে দিল। পেছনে আশরাফ চৌধুরী টলমলে পায়ে অনুসরণ করলেন। আরিয়ান আর তিশা ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে রইল অপমানিত হয়ে। কয়েক মিনিটের মধ্যেই আকাশের প্রাইভেট জেটটি ডানা মেলল অজানার উদ্দেশ্যে। আকাশের প্রাইভেট জেটটি হসপিটালের হেলিপ্যাডে নামার সাথে সাথে পুরো এলাকায় যেন জরুরি অবস্থা জারি হয়ে গেল। আকাশ তার মাকে কোলে নিয়ে হসপিটালের ভেতরে পা রাখতেই সেখানকার ডাক্তার আর নার্সরা তার রক্তচক্ষু আর দেহরক্ষীদের বহর দেখে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। কোথায় এই হসপিটালের সেরা ডাক্তাররা? আমার মা স্ট্রেচারে শুয়ে আছে আর আপনারা দাঁড়িয়ে তামাশা দেখছেন? স্যার, আমরা ল্যাপটিক স্পেশালিস্টকে কল দিয়েছি, তারা 2 মিনিটের মধ্যে পৌঁছাবে। 2 মিনিট? আমার মায়ের পালস কমে যাচ্ছে আর আপনি সময় নিচ্ছেন? যদি 2 মিনিটের 1 সেকেন্ড বেশি হয় তবে হসপিটালের লাইসেন্স আমি আজই বাতিল করাবো। স্যার, আমরা ওটি রেডি করছি। নার্স, কুইক, অক্সিজেন মাস্ক লাগাও। শোনেন ডাক্তার, আমার মা যেন অনুভব করেন তিনি এই দেশের সবচেয়ে নিরাপদ জায়গায় আছেন। হসপিটালের সব কাজ ফেলে আগে আমার মাকে সুস্থ করুন। আপনাদের যা যা প্রয়োজন, বিদেশি ডাক্তার বা দামি ইকুইপমেন্ট সব আমি 1 ঘন্টার মধ্যে এনে দেব, কিন্তু আমার মায়ের কাছে হলে আপনাদের কারো রক্ষা নেই। স্যার, আইসিইউর বেড রেডি, আমরা কি শিফট করব? হ্যাঁ, এখনই। আর ডিরেক্টর, আমার মায়ের কেবিনের সামনে যেন একজন পিঁপড়ো না ঢুকে। পুরো ফ্লোর খালি করুন। আকাশ, ডাক্তারদের ওপর এমন চাপ দিস না। ওরা ভয় পেলে ভুল চিকিৎসা করতে পারে। তুই একটু শান্ত হ। শান্ত হব যখন আপনাদের এই গুণধর বড় ছেলে আর ছেলের বউ মিলে আমাকে বাড়ি থেকে বের করেছিলেন? তখন কেন শান্ত ছিলেন না? আজ আবার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর আপনি আমাকে নীতি শেখাচ্ছেন? আমি তোর বাবা আকাশ, অঞ্জনার স্বামী। আমি তোর থেকে কম চিন্তিত নই, কিন্তু হসপিটালের একটা নিয়ম আছে। নিয়ম আমি তৈরি করি মিস্টার চৌধুরী। এই হসপিটাল থেকে শুরু করে এই শহর সব এখন আমার ইশারায় চলে। তানভীর, গেটে কারা এসেছে? স্যার, আরিয়ান আর তিশা মিডিয়ার সামনে দাঁড়িয়ে নাটক করছে। তারা বলছে আপনি জোর করে মাকে নিয়ে এসেছেন এবং তাদের ঢুকতে দিচ্ছেন না। ওহ, নাটক? এখনও ওদের নাটকের বোধ মাথা থেকে নামেনি? তানভীর, সিকিউরিটিকে বলো ওদের ঘাড় ধরে হসপিটালের সীমানার বাইরে ফেলে দিতে। আর যদি মিডিয়া বেশি বাড়াবাড়ি করে তবে বলে দাও একই গ্রুপ চাইলে কাল থেকে তাদের চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। আকাশ দরজার কাছে গিয়ে গর্জে উঠল, কারণ বাইরে তিশা আর আরিয়ানের চিৎকার শোনা যাচ্ছিল। তিশা ভাবি, তোমার ওই মায়ের কান্না বন্ধ করো। আমার মায়ের এই অবস্থার পেছনে তোমাদের অবদান আমি ভুলে যাইনি। যদি এরপর 1 কদম সামনে আসো তবে চুরির যে অপবাদ আমাকে দিয়েছিলে তার বদলে খুনের চেষ্টার মামলায় তোমাদের জেলে পৌঁছাবো। আকাশ, তুই কি নিজের ভাইয়ের গায়ে হাত দিবি? আমরা শুধু মাকে দেখতে চাই। ভাই? আমার কোনো ভাই নেই। আরিয়ান চৌধুরী, তোদের পাপের হিসাব আজ থেকে শুরু হলো। তানভীর, পুলিশকে ফোন দাও, এই মুহূর্তে এদের এখান থেকে সরাও। আকাশের গর্জনে পুরো হসপিটাল করিডোর স্তব্ধ হয়ে গেল। ডাক্তাররা ভয়ে কাঁপতে কাঁপতে অঞ্জনার চিকিৎসায় ব্যস্ত হয়ে পড়লেন। আকাশ আইসিইউ এর দরজায় হাত রেখে দাঁড়িয়ে রইল। তার চোখে তখন জল আর মুখে কঠিন প্রতিশোধের ছাপ। আইসিইউ থেকে ঘামতে ঘামতে বেরিয়ে এলেন প্রধান ডাক্তার। তার চোখে মুখে রাজ্যের দুশ্চিন্তা। আকাশ বাঘের মতো গর্জে উঠে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো। আমার মা কেমন আছে ডাক্তার? রিপোর্ট কি বলছে? মিস্টার আকাশ, আপনার মা প্রচণ্ড মেন্টাল প্রেশার নিয়েছেন যা তার হার্ট সহ্য করতে পারেনি। উনার হার্টে কার্ডিওমায়োপ্যাথি উইথ অ্যাকিউট হার্ট ফেলিয়ার ধরা পড়েছে। পরিস্থিতি খুব জটিল। সমাধান বলুন। টাকা বা অন্য কিছুর চিন্তা করবেন না, শুধু মা যেন সুস্থ হয়। এই মুহূর্তে দেশে একজনই আছেন যিনি এই জটিল অপারেশন করতে পারেন। অস্ট্রেলিয়া থেকে আসা বিশ্বখ্যাত হার্ট বিশেষজ্ঞ ডক্টর তিথি রহমান। তিনি ছাড়া আপনার মাকে বাঁচানো অসম্ভব। কোথায় সেই তথ্য রহমান? তাকে এখনই এখানে নিয়ে আসো। স্যার,
আজ ডক্টর তিথির নিজের বাড়িতে অনুষ্ঠান, সম্ভবত আজ ওনার বিয়ে। এই অবস্থায় তিনি কি আসবেন? আমি ফোন দিয়েছিলাম কিন্তু কেউ ধরছে না। আমার মায়ের জীবনের চেয়ে তার বিয়ে বড় হতে পারে না। তানভীর, ঠিকানা বের করো। যেভাবেই হোক ডক্টর তিথি রহমানকে আমার সামনে চাই। আকাশের নির্দেশে তানভীর ডক্টর তিথির ঠিকানা জোগাড় করলো। আকাশের বডিগার্ডরা প্রথমে তিথির বাড়িতে গিয়ে তাকে আনতে চাইলে তিথি সরাসরি মানা করে দেয় এবং জানায় আজ তার জীবনের সবচেয়ে বড় দিন, সে এখন হসপিটালে যেতে পারবে না। এই খবর কানে পৌঁছানো মাত্রই আকাশ আর স্থির থাকতে পারল না। 15টি কালো গাড়ির বহর নিয়ে সে ঝড়ের গতিতে পৌঁছে গেল তিথির বিয়ের আসরে। ধুমধাম করে বিয়ের আসর বসেছে, চারিদিকে আলো আর মানুষের ভিড়। এমন সময় আকাশের বডিগার্ডরা আসর ঘিরে ফেলল। আকাশ ধীর পায়ে রাজকীয় দম্ভে বিয়ের মঞ্চের দিকে এগিয়ে গেল। তাকে দেখে আমন্ত্রিত অতিথিরা ভয়ে সিটিয়ে গেল। আপনি কে? আর এভাবে আমার বিয়ের আসরে তাণ্ডব চালাচ্ছেন কেন? আমি কে সেটা জানার দরকার নেই। আমার মায়ের হার্ট অপারেশন করতে হবে, আর সেটা আপনি করবেন। এখনই আমার সাথে চলুন। অসম্ভব। আমি একজন ডাক্তার ঠিকই, কিন্তু আজ আমার বিয়ে। কাজী সাহেব রেডি, আমার বিয়ে পড়ানো শুরু হবে। আমি কোথাও যাব না। আমার কাছে কোনো অসম্ভব শব্দ নেই ডাক্তার। আমার মা আগে, তারপর আপনার বিয়ে। সোজা পথে না চললে আমি বাঁকা পথ চিনি। তিথির হবু বর আরমান রেগে এগিয়ে এলো আকাশকে বাধা দিতে। এই যে মশাই, কার সাথে কথা বলছেন আপনি জানেন? এটা আমার বিয়ে, তিথি এখন কোথাও যাবে না। আপনার সাহস তো কম না। তানভীর, একে সামলাও, আমার সময়ের খুব দাম। আকাশের ইশারায় মুহূর্তের মধ্যে বডিগার্ডরা আরমানকে জাপটে ধরে সরিয়ে দিল। পুরো বিয়ের আসরে হাহাকার পড়ে গেল। তিথি কিছু বলার আগেই আকাশ তার হাত শক্ত করে চেপে ধরল। ছাড়ুন বলছি। আপনি এভাবে একজন মেয়ের গায়ে হাত দিতে পারেন না, এটা গুন্ডামি। এটাকে গুন্ডামি বললে গুন্ডামি সই। মা বেঁচে থাকলে আপনি ডক্টর তিথি থাকবেন, আর মা মারা গেলে আপনার এই নতুন জীবনের কোনো অস্তিত্ব থাকবে না। চলুন। আকাশ কোনো কথা না শুনেই কোণের সাজে থাকা তিথিকে হ্যাচকা টান দিয়ে মঞ্চ থেকে নামিয়ে আনলো। তিথির চিৎকারে কেউ কান দিল না। আকাশের লোকজন পুরো বাড়ি অবরুদ্ধ করে রাখলো যাতে কেউ পিছু নিতে না পারে। আকাশ তিথিকে নিয়ে গাড়িতে উঠে সরাসরি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। ডক্টর তিথি রহমান তখন রাগে আর অপমানে থরথর করে কাঁপছেন, কিন্তু আকাশের চোখে সেই ভয়ঙ্কর জেদের সামনে তিনি আজ নিরুপায়। হসপিটালের করিডোর দিয়ে যখন আকাশ ডক্টর তিথিকে প্রায় টেনে নিয়ে আসছিল, তখন সেখানে উপস্থিত সকল ডাক্তার, নার্স আর স্টাফদের চোখ ছানা বড় হয়ে গেল। বিয়ের লাল লেহেঙ্গা পরা, গয়নায় মোড়া একজন কনেকে এভাবে বিলিয়নিয়ার আকাশ চৌধুরী তুলে নিয়ে আসবে, সেটা কেউ কল্পনাও করেনি। তিথির চোখে তখন অপমানের জল আর তীব্র ঘৃণা। তাকে দেখা মাত্রই হসপিটালের সিনিয়রের ডাক্তাররা হন্তদন্ত হয়ে ছুটে এলেন। ডক্টর তিথি, আপনি এসে গিয়েছেন? প্লিজ আমাদের বাঁচান। আকাশ চৌধুরীর মায়ের অবস্থা খুব খারাপ। ওনার যদি কিছু হয় তবে এই মানুষটা আস্ত এই হসপিটাল ধ্বংস করে ফেলবে। আমাদের কেরিয়ার, জীবন সব এখন আপনার হাতে। আপনারা কি পাগল হয়ে গিয়েছেন? দেখছেন না ওই লোকটা আমাকে আমার বিয়ের আসর থেকে জোর করে তুলে এনেছে? এটা কি কোনো সভ্য দেশের আইন? আমি কেন ওই অসভ্য লোকের মায়ের চিকিৎসা করব? দয়া করুন ডক্টর, পরে আমরা সব ব্যবস্থা করব, কিন্তু এখন আগে পেশেন্টকে বাঁচান। আকাশ চৌধুরী জ্যান্ত আগুনের মতো চলছে। আশরাফ চৌধুরী এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে সব দেখছিলেন। নিজের ছেলের এমন উন্মাদনা দেখে তিনি আর চুপ থাকতে পারলেন না। তিনি ধীর পায়ে এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়ালেন। তুমি এটা কি করলে আকাশ? একটা মেয়েকে তার বিয়ের পিড়ি থেকে এভাবে তুলে আনা কি তোমার অভিজাত্য? তুমি তো আগে এমন ছিলে না, এতটা নিচে নেমে গেলে তুমি। একদম চুপ করে থাকুন মিস্টার চৌধুরী, নীতির কথা বলবেন না একদম। আপনাদের নীতি আর আভিজাত্য রক্ষার জন্য এতদিন আমি মা বাবার আদর থেকে বঞ্চিত ছিলাম। রাস্তায় রাস্তায় ভিখারির মতো ঘুরেছি। তাই বলে তুমি অপরাধ করবে? মা অসুস্থ বলে কি অন্যের জীবন ধ্বংস করবে? হ্যাঁ করব। আমি আর এক মুহূর্তের জন্য মা হারা হয়ে থাকতে চাই না। এতদিন পর মাকে খুঁজে পেয়েছি, এখন আমি তাকে আমাকে ছেড়ে যেতে দিব না। তার জন্য যদি আমাকে আকাশ পাতাল এক করতে হয় আমি তাও করব। যদি কারোর জীবন কেড়ে নিতে হয় আমি সেটাও করব, কিন্তু আমার মাকে আমার চাই চাই। আকাশ এবার ডক্টর তিথির দিকে ঘুরে তাকালো।
তার চোখগুলো এখন রক্তবর্ণ। সে তিথির একদম কাছে গিয়ে খুব নিচু কিন্তু কঠিন গলায় কথা বলতে শুরু করলো। শুনুন ডক্টর তিথি রহমান, আপনার বিয়ে ভাঙার জন্য আমি দুঃখিত নই। আমার মা সুস্থ হয়ে ওঠি থেকে বের হলে আপনি যা চাইবেন আমি তাই দেব। কিন্তু যদি এক চুলো এদিক ওদিক হয় তবে আপনার হবু বর আর ওই বিয়ের আসরে থাকা একজনও কালকে সূর্য দেখতে পারবে না। এবার সিদ্ধান্ত আপনার, অপারেশন করবেন নাকি সবার ধ্বংস দেখবেন? আপনি একটা জানোয়ার। টাকার গরমে আপনি অন্ধ হয়ে গিয়েছেন। আমি আপনার জন্য নয়, একজন অসুস্থ মায়ের জন্য অপারেশন থিয়েটারে ঢুকছি। কিন্তু মনে রাখবেন, এই অপমানের শোধ আমি নিবই নেব। তিথি রাগে ফুঁসতে ফুঁসতে ড্রেসিং রুমের দিকে চলে গেলেন এবং লাল লেহেঙ্গা পরে কিছুক্ষণের মধ্যেই তিনি সার্জিক্যাল গাউন পরে ওটিতে প্রবেশ করলেন। আকাশের বডিগার্ডরা আইসিইউ আর ওটির গেট আটকে দাঁড়িয়ে আছে। আকাশ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ঘড়ি দেখছে। তার প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে আছে প্রতিশোধ আর মায়ের জন্য গভীর উৎকণ্ঠা। করিডোরে দাঁড়িয়ে থাকা আশরাফ চৌধুরী নিজের ছেলের এই হিংস্র রূপ দেখে শিউরে উঠছেন। হসপিটালের করিডোরে যখন জমের মতো দাঁড়িয়ে আকাশ তার মায়ের জীবনের জন্য প্রার্থনা করছিল, ঠিক তখনই হসপিটালের পেছনের গেট দিয়ে তিশা আর আরিয়ান ভেতরে ঢুকলো। তাদের সাথে রয়েছে তিশার চাচাতো ভাই দুর্নীতিবাজ পুলিশ অফিসার মোরসালিন। তিশা আর আরিয়ান এই সুযোগটাকেই খুঁজছিল। একে তো আকাশ তাদের বাড়িছাড়া করেছে, তার উপর এই অপহরণের মামলা দিয়ে আকাশকে চিরতরে শেষ করে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তৃষা, তুমি যা ভেবেছো তা একদম ঠিক। মুরসালিনকে টাকা দিয়ে এই সময় নিয়ে আসাটা আমাদের সেরা চাল। আকাশ এখন ফাঁদে পড়েছে। ঠিক বলছেন আরিয়ান। ও ডক্টর দিদিকে সবার সামনে থেকে তুলে এনেছে। এটা তো চাক্ষুষ প্রমাণ। মুরসালিন ভাইয়া, ওই যে দাঁড়িয়ে আছে আকাশ, এখনই ওকে অ্যারেস্ট করো। ওর সব দম আজ ভেঙে দাও। ওদিকে অপারেশন থিয়েটারের দরজার সামনে তিথি দাঁড়িয়ে আকাশকে দেখছিলেন। শুরুতে রাগে ফেটে পড়লেও আকাশের চোখে নিজের মায়ের জন্য সেই আকুলতা আর কান্নার ছাপ দেখে তিথির ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। একজন বিলিয়নিয়ার হয়েও যে মানুষটা একটা বাচ্চার মতো মায়ের জন্য হাহাকার করছে, তার প্রতি তিথির ঘৃণাটা কিছুটা হলেও দমে এলো। তিথি মনে মনে ভাবলেন, অপরাধী হলেও লোকটা মা ভক্ত। তিথি আর দেরি না করে মায়ের প্রতি কর্তব্য পালনে ওটিতে ঢুকে গেলেন। কিন্তু তিনি জানলেন না বাইরে কি ভয়ানক ষড়যন্ত্র অপেক্ষা করছে। হঠাৎ এক ঝাঁক পুলিশ ফোর্স নিয়ে মোরসালিন করিডোরে প্রবেশ করলো। ভারী বুটের শব্দে হসপিটালের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। আকাশ অবাক হয়ে পুলিশের দিকে তাকালো। তার মনে হলো তিথির পরিবার হয়তো এই পুলিশ পাঠিয়েছে। মোরসালিন আকাশের সামনে গিয়ে দাঁড়ালেন। আকাশ চৌধুরী, আপনি একজন নামী ডাক্তারকে অপহরণ করেছেন। আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। হ্যান্ডস আপ। অফিসার, এটা কি ধরনের অবিচার? দেখছেন না আমার স্ত্রী অপারেশন থিয়েটারের মৃত্যুর সাথে লড়ছে। এই অবস্থায় এই ছেলেটাকে নিয়ে যাবেন না। আমি কথা দিচ্ছি ও কোথাও যাবে না। মিস্টার চৌধুরী, আইনের পথে বাধা দিবেন না। আকাশ চৌধুরী একজন ক্রিমিনাল। সে বিয়ের আসর থেকে কোণে তুলে এনেছে। তাকে আমাদের সাথে থানায় যেতেই হবে। আমি থাকতে তা হতে দেব না। আকাশ কোনো ভুল করেনি, ও শুধু তার মাকে বাঁচাতে চেয়েছে। আকাশ, তুই চুপ করে থাকিস না, কিছু বল। আশরাফ চৌধুরী পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ালেন। তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন তার ছেলেকে বাঁচাতে, কিন্তু আকাশ একদম শান্ত। তার চোখের কোনো প্রতিবাদের ভাষা নেই, আছে কেবল এক গভীর অপরাধবোধ। সে ভাবল, তিথিকে তো সে আসলেই কষ্ট দিয়েছে, তার সাজানো বিয়েটা সে ভেঙেছে, তাই এই শাস্তি থেকে পালিয়ে লাভ নেই। বাবা, আপনি সরুন। অফিসার তার দায়িত্ব পালন করছেন। আমি অন্যায় করেছি। আমি তিথি রহমানের জীবন অভাবে তছনছ করতে পারি না। আমি আত্মসমর্পণ করছি। কি বলছিস আকাশ? তোর মা সুস্থ হলে তোকে না দেখলে ও তো মরেই যাবে। তুই যাস না বাবা। অফিসার, আমি পায়ে ধরছি আপনাদের, অপারেশনটা শেষ হওয়া পর্যন্ত ওকে থাকতে দিন। অনেক নাটক হয়েছে, হাত করা পরাও একে। কনস্টেবলরা যখন আকাশের হাতে রূপালী রঙের হাতকড়াটা পরালো, তখন পুরো হসপিটালে এক গুমট কান্না নেমে এলো। আশরাফ চৌধুরী ছেলের হাত জড়িয়ে ধরলেন, কিন্তু পুলিশ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সাংবাদিকরা খবর পেয়ে হসপিটালে ভিড় জমিয়েছে। শত শত ক্যামেরার ফ্ল্যাশ আকাশের মুখে পড়ছে। লাইভ নিউজে দেখা যাচ্ছে কানাডার টপ বিলিয়নার আকাশ চৌধুরী এখন
পুলিশের হাতে বন্দি। আকাশ তিশার দিকে তাকিয়ে বলে, তিশা, তুমি আর আরিয়ান ভাইয়া ঠিকই জিতে গেলে। মায়ের এই অবস্থার সময়ও তোমরা তোমাদের ষড়যন্ত্র বন্ধ করলে না। আইনের জয় হয়েছে আকাশ। তুমি বিলিনিয়ার হতে পারো, কিন্তু আমাদের হাত থেকে রেহাই নেই। বাবা, আমি জানি না মা সুস্থ হয়ে ফিরবে কিনা। যদি আমি ফিরে না আসি তো মাকে আগলে রাখবেন। ডক্টর তিথিকে বলবেন আমি ক্ষমা প্রার্থী। পুলিশ যখন আকাশকে টেনে হসপিটাল থেকে বের করে দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন আশরাফ চৌধুরী টুকরে কেঁদে উঠলেন। মিডিয়ার ভিড় ঠেলে আকাশকে প্রিজন ভ্যানে তোলা হলো। সারা দেশের মানুষ টিভি স্ক্রিনে দেখলো একজন অসহায় বিলিয়নিয়ারের আত্মসমর্পণ, যে কিনা শুধু মাকে বাঁচাতে গিয়ে আজ কারাগারে। ওদিকে ওটির ভেতরে ডক্টর তিথি যখন একাগ্র চিত্তে অঞ্জনার হার্ট রিপেয়ার করছেন, তিনি টেরই পেলেন না যে বাইরে তার জন্য এক সন্তান নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে শিকল পড়ল। দীর্ঘ কয়েক ঘন্টার পর হাড় ভাঙা খাটনের পর ডক্টর তিথি রহমান অপারেশন থিয়েটারের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, শরীরের ক্লান্তি থাকলেও চোখ মুখে এক ধরনের তৃপ্তি। সফলভাবে অঞ্জনা চৌধুরীর হার্ট রিপেয়ার করেছেন তিনি। করিডোর আসতেই তিথি দেখলেন সবাই উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে। আশরাফ চৌধুরী, আরিয়ান এবং তিশা। কিন্তু যার তীব্র চাউনি আর জেদের মুখে পড়ে তিনি এখানে আসতে বাধ্য হয়েছিলেন, সেই মানুষটাকে কোথাও দেখা যাচ্ছে না। তিথি মুখে কিছু বললেন না, কিন্তু তার চোখ দুটো ভিড়ের মাঝে বারবার সেই পাথরের চেহারার আকাশকে খুঁজতে লাগলো। লোকটা কোথায় গেল? আমাকে তো প্রায় কিডন্যাপ করে নিয়ে এলো, আর এখন যখন অপারেশন শেষ হলো তখন সে উধাও। অদ্ভুত তো। তিথি দ্রুত ফ্রেশ হয়ে ড্রেসিং রুম থেকে বেরিয়ে এলেন। বিয়ের সেই লাল লেহেঙ্গাটা এখন আর তার পরনে নেই। হাসপাতালের নীল রঙের স্ক্রাবস পরে তিনি ধীর পায়ে আশরাফ চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালেন। আকাশ চৌধুরী তখনও দেয়ালের এক কোণে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। মিস্টার চৌধুরী, অপারেশন সাকসেসফুল। আপনার স্ত্রী এখন বিপদমুক্ত, তবে আগামী 24 ঘন্টা ওনাকে কড়া পর্যবেক্ষণে রাখতে হবে। আশা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ মা, তুমি আমাদের উপর অনেক বড় এহসান করেছো। আমি জানি না ইরিন কিভাবে শোধ করব। তোমার বিয়েটা আমরা ওসব কথা এখন থাক। পেশেন্ট সুস্থ হওয়াটা আমার কাছে বড় কথা। কিন্তু মিস্টার চৌধুরী, আপনার ছেলে আকাশ কোথায়? যে মানুষটা আমাকে এখানে নিয়ে আসার জন্য পুরো শহর মাথায় তুললো, সে এখন কোথায়? সে কি তার মায়ের খবর নিতে আসবে না? তিথির প্রশ্ন শুনে আশরাফ চৌধুরীর মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। তিনি আর কান্না ধরে রাখতে পারলেন না। অন্যদিকে তিশা আর আরিয়ান একপাশে দাঁড়িয়ে বিজয়ের হাসি হাসছিল, যা তিথির নজর এড়ালো না। আকাশকে পুলিশ নিয়ে গিয়েছে মা। তোমার পরিবার নাকি পুলিশের কাছে অভিযোগ করেছে যে আকাশ তোমাকে অপহরণ করেছে। আকাশ কোনো প্রতিবাদ করেনি, ও নিজে থেকে পুলিশের হাতে ধরা দিয়েছে। কি বলছেন আপনি? পুলিশ? আমার পরিবার তাকে পুলিশে দিয়েছে? এটা কিভাবে সম্ভব? আমার বাবা বা আরমান কি জানতো আমি এখানে? জানি না মা, কিন্তু পুলিশ এসে ওকে হাত করা পরিয়ে সবার সামনে দিয়ে নিয়ে গেল। ও শুধু বলে গিয়েছে যেন আমি তোমার কাছে ওর হয়ে ক্ষমা চেয়ে নিই। ওর একটাই কথা ছিল, মা সুস্থ থাকলেই ও খুশি। আশরাফ চৌধুরীর কথাগুলো শুনে তিথির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে মানুষটাকে সে এতক্ষণ মনে মনে ঘৃণা করছিল, সেই মানুষটা শুধুমাত্র তার মায়ের প্রাণের জন্য নিজের সম্মান, আভিজাত্য, এমনকি নিজের স্বাধীনতা পর্যন্ত বিসর্জন দিয়ে দিল। তিথির মনে পড়ে গেল আকাশের সেই আরতি ভরা চোখ দুটো। সে বুঝতে পারল আকাশ কোনো পেশাদার অপরাধী নয়, সে কেবল একজন নিরুপায় সন্তান। তিশা ভাবি, আপনার মুরাদ সালিম ভাইয়া এত দ্রুত খবর পেলেন কিভাবে যে আমি এখানে? আকাশ চৌধুরী কি তবে আসলেও ভুল ছিলেন, নাকি আপনারা সুযোগ বুঝে তাকে সরিয়ে দিলেন? ডক্টর তিথি, আপনি ভুল বুঝছেন। আমরা তো আপনার ভালোর জন্যই পুলিশ ডেকেছি। ও তো আপনাকে জোর করে এনেছে। চুপ করুন। আমি একজন ডক্টর। কার মনে মায়ের জন্য ভালোবাসা আছে আর কার মনে বিষ, সেটা আমি ভালোই চিনি। আকাশ চৌধুরী যদি আমাকে অপহরণ করেও থাকেন, তবে সেটা ছিল এক মুমূর্ষ মায়ের জীবন বাঁচানোর জন্য। আর আপনারা এই সুযোগে তাকে জেলের ভাত খাওয়াচ্ছেন। তিথি আর এক মুহূর্ত দেরি করলেন না। তার মনের মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করতে শুরু করলো। তিনি বুঝতে পারলেন আকাশকে জেল থেকে বের করা এখন তার নৈতিক দায়িত্ব। তিথি তার ব্যাগটা কাঁধে নিয়ে দ্রুত হসপিটালের গেটের দিকে দৌড়াতে লাগলেন।
পেছন থেকে আরিয়ান আর তিশা চিৎকার করলেও তিনি ফিরে তাকালেন না। তিথির মনে এখন একটাই চিন্তা, যে আকাশ তাকে বিয়ের পিঁড়ি থেকে তুলে এনেছে, সেই আকাশকেই আজ তাকে জেলের অন্ধকার থেকে ফিরিয়ে আনতে হবে। হসপিটাল থেকে বের হওয়ার সময় তিথির মাথায় শুধু একটা কথাই ঘুরছিল। আশরাফ চৌধুরী বললেন পরিবার কমপ্লেন করেছে, কিন্তু তার বাবা তো এমন মানুষ নন। তিথি আর দেরি না করে কাঁপা কাঁপা হাতে তার বাবাকে ফোন দিল। ওপাশ থেকে ফোন রিসিভ হতে তিথি আর্তনাদ করে উঠল। বাবা, তোমরা কি আকাশ চৌধুরীর বিরুদ্ধে পুলিশে খবর দিয়েছো? তোমরা কি জানো ও এখন থানায়? এ কি বলছিস মা? আমরা কেন পুলিশে দেব? তুই তো ওটিতে যাওয়ার আগেই আমাদের ফোন করে জানিয়ে দিয়েছিলি যে তুই একজন ডক্টরকে দায়িত্ব পালন করতে নিজের ইচ্ছায় যাচ্ছিস। আমরা তোর সিদ্ধান্তের উপর সম্মান রেখেছি। আরমান একটু রেগেছিল ঠিকই, কিন্তু আমরা কোনো পুলিশের ব্যবস্থা নেইনি। তার মানে কেউ তোমরা পুলিশে খবর দাওনি? তাহলে কারা এই কাজ করলো? বাবা, আমি পরে কথা বলি, আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। তিথি আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে বুঝতে পারল এটা কোনো বিশাল ষড়যন্ত্র। সে দ্রুত ট্যাক্সি নিয়ে থানায় পৌঁছালো। থানায় গিয়ে দেখলো আকাশ হাজতের ভেতরে পাথরের মতো বসে আছে। তিথি সরাসরি গিয়ে ওসির সামনে দাঁড়ালো। অফিসার, আপনারা আকাশ চৌধুরীকে কোন ভিত্তিতে অ্যারেস্ট করেছেন? আমি ডক্টর তিথি রহমান, যাকে আপনারা অপহরণ করেছে বলে সে আমি নিজেই। ডক্টর, আপনার পরিবার থেকে আমাদের ইনফরমেশন করা হয়েছে যে আপনাকে জোর করে তুলে আনা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা। আমি স্বেচ্ছায় ওনার মায়ের অপারেশন করতে গিয়েছি। আমার পরিবারে কেউ কোনো কমপ্লেন করেনি। আপনারা এক্ষুনি ওনাকে ছেড়ে দিন, নয়তোবা আমি আপনাদের বিরুদ্ধে হ্যারাসমেন্টের মামলা করব। ডক্টর তিথির করা জবানবন্দির পর পুলিশ আকাশকে ছেড়ে দিতে বাধ্য হলো। লকআপের দরজা খোলার পর আকাশ ধীর পায়ে বাইরে বেরিয়ে এলো। তার চোখের সেই রক্তবর্ণ ভাবটা এখন নেই। সেখানে কেবল একরাশ ক্লান্তি আর কৃতজ্ঞতা। আকাশের মতো একজন বিলিয়নার আজ এই মেয়ের সামনে মাথা নিচে করে দাঁড়ালো। ডক্টর তিথি, আমি আপনার কাছে এবং আপনার পরিবারের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু আমার মা এখন কেমন আছে ডক্টর? প্লিজ আমাকে সত্যিটা বলুন। আপনি নিশ্চিত হন মিস্টার আকাশ, আপনার মা এখন আশঙ্কামুক্ত। অপারেশন সাকসেসফুল হয়েছে এবং তিনি এখন আউট অফ ডেঞ্জার। মায়ের সুস্থতার কথা শুনে আকাশের বুকের ভেতর থেকে যেন এক বিশাল পাথর নেমে গেল। সে দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিল। তার চোখে আনন্দ অশ্রু চিকচিক করে উঠল। ধন্যবাদ ডক্টর, আপনি আজ আমার মৃতপ্রায় পৃথিবীটাকে প্রাণ ফিরিয়ে দিলেন। আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। কৃতজ্ঞতা পরে প্রকাশ করবেন, আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। আমার বাবা বা হবু বর আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন করেনি। আমি যাওয়ার আগে তাদের সব বুঝিয়ে বলেছিলাম। তাহলে পুলিশকে ভুল তথ্য দিয়ে আপনাকে হাজতে পাঠালো কে? কে সেই শত্রু যে আপনার মায়ের অসুস্থতার সময়ও আপনার পতন চেয়েছিল? তিথির প্রশ্ন শুনে আকাশ হঠাৎ চুপ হয়ে গেল। তার চোখের চাউনি আবার তীক্ষ্ণ আর শীতল হয়ে এলো। সে কিছুক্ষণ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ভাবল। তার মাথায় তখন ড্রয়িং রুমে তিশা আর আরিয়ানের সেই কুটিল হাসি আর হসপিটালে পুলিশের সাথে তিশার ওই নির্লজ্জ চিৎকারগুলো ভেসে উঠল। আকাশ এক দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে ম্লান হাসল। কি আর বলবো ডক্টর তিথি, নিজের ঘরে যদি কালনাগিনী পুষে রাখি, তবে বাইরের সাপের বিষ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তাই না? ঘরের শত্রু যখন বিভীষণ হয়, তখন বাইরের শত্রুটার প্রয়োজন পড়ে না। আমি আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আপনি কাদের কথা বলছেন? সময় হলে সব বুঝতে পারবেন ডক্টর। আপাতত চলুন, আমাকে হসপিটালে যেতে হবে। আমার মায়ের পাশে থাকাটা এখন সবচেয়ে বেশি জরুরি। তবে আজ আপনি যা করলেন তাতে এই আকাশ চৌধুরী আপনার কাছে আজীবন ঋণী হয়ে রইল। তিথি আকাশের রহস্যময় কথাগুলোর মানে উদ্ধার করতে না পারলেও এটা বুঝতে পারল যে আকাশের আপন মানুষগুলোই তার প্রধান শত্রু। তারা দুজনে একসাথে হসপিটালের দিকে রওনা দিল। আকাশ মনে মনে ঠিক করে নিল তিশা আর আরিয়ানকে সে এমন শিক্ষা দেবে যা তারা 7 জন্মেও ভুলবে না। শুরু হতে যাচ্ছে দাবার শেষ চাল। থানা থেকে ছাড়া পাওয়ার পর আকাশের চোয়াল শক্ত হয়ে আসে। তার চোখ দুটি এখন ঠিক ঠিক করে জ্বলতে থাকা কয়লার মতো লাল।
সে বুঝতে পেরেছে এই শহরে তার আপন বলতে কেউ নেই, যারা আছে তারা সবাই ছদ্মবেশী শত্রু। নিজের ভাইয়ের এত নীচ মানসিকতা তাকে আবারও মনে করিয়ে দিল কয়েক বছর আগের সেই বৃষ্টি ভেজা রাতের কথা, যেদিন তাকে বিনা অপরাধে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আকাশ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি হসপিটালে চলে গেল। সেখানে পৌঁছে সে দেখল আশরাফ চৌধুরী করিডোরের এক কোণে মাথা নিচু করে বসে আছেন। আকাশ কাছে গিয়ে দাঁড়াতেই বৃদ্ধ বাবা কাঁপা কাঁপা চোখে ছেলের দিকে তাকালেন। অপরাধ বোধে তার মাথা আরো নিচু হয়ে গেল। বাবা, আপনি বাড়ি যান, শরীরের উপর অনেক দখল গিয়েছে। আমি এখন থেকে মায়ের পাশে থাকবো। না রে আকাশ, আমি তোকে আর বিশ্বাস করতে না পারার মুখ হারিয়ে ফেলেছি। তুই হাজত থেকে আসলি, অথচ আমি তোকে রক্ষা করতে পারলাম না। আমার বিচারটা আজও ভুল হয়ে গেল। আকাশ বাবার কথায় কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে আইসিইউ এর কাচের ওপাশ থেকে তার জননীকে দেখল। নাকে অক্সিজেন মাস্ক, শরীরে হাজারো নল। এই অবস্থার জন্য সে মনে মনে আরিয়ানার তিশাকেই দায়ী করল। দীর্ঘ এক সপ্তাহ আকাশ নিজের সমস্ত বিজনেস ডিল বাতিল করে হাসপাতালের একটি ছোট্ট সোফায় রাত কাটালো। সে নিজ হাতে মাকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে কপালে জলপট্টি দেওয়া সবই করল। বিলিয়নিয়ারের দম্ভ তার মধ্যে ছিল না, ছিল কেবল একজন তৃষ্ণার্ত সন্তানের আকুতি। ডক্টর তিথি প্রতিদিন চেক আপে এসে অবাক হয়ে দেখত যে লোকটা বিয়ের আসর থেকে তাকে তুলে এনেছিল, সে মানুষটাই কি করে এত কোমল হতে পারে। ধীরে ধীরে অঞ্জনা চৌধুরী সুস্থ হয়ে উঠলেন। যেদিন তাদের হসপিটাল থেকে ছাড়া হলো, আকাশ নিজে ড্রাইভ করে মা বাবাকে চৌধুরী বাড়িতে নিয়ে এলো। গাড়ি যখন প্রসাদের সামনে থামলো, তখন দেখা গেল আরিয়ান আর তিশা দরজার কাছে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে একটা কৃত্রিম দুশ্চিন্তার ছাপ, যেন তারা খুবই চিন্তিত ছিল। আকাশ গাড়ি থেকে নেমে মাকে ধরে সাবধানে ভেতরে নিয়ে এলো এবং সোফায় বসালো। মা বাবাকে স্যাটেল করার পর আকাশের রূপ মুহূর্তেই বদলে গেল। সে তার বডিগার্ডদের দিকে ইশারা করতেই তারা ওপরতলা থেকে আরিয়ান আর তিশার লটবহর নিচে ছুঁড়ে ফেলতে শুরু করলো। তোমাদের অভিনয় অনেক হয়েছে, তোমাদের পাপের ঘোড়া এখন উপচে পড়ছে। এই মুহূর্তে তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যাবে। বডিগার্ড, এদের গার্ড ধরে গেটের বাইরে বের করে দাও। আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস? মা এই মাত্র সুস্থ হয়ে ফেললেন, আর তুমি বাড়িতে একটা অশান্তি পাকাচ্ছ। আমরা তোমার বড়, আমাদের সাথে এমন ব্যবহার করার সাহস পাও কোথায়? সাহস আমি আমার পরিশ্রম থেকে পাই তিশা ভাবি, আর বড় হওয়ার অধিকার তোমরা সেদিন হারিয়েছ, যেদিন আমার বিরুদ্ধে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হাজতে পাঠিয়েছ। আমার মা মৃত্যুর সাথে লড়াই করছিল, আর তোমরা তখন আমার পতন সেলিব্রেট করছিলে। তোমাদের মতো বিষাক্ত শব্দের আমি আমার মায়ের আশেপাশে আর এক সেকেন্ডও রাখব না। আকাশের ইশারায় বডিগার্ডরা যখন আরিয়ানের কলার চেপে ধরল, তখন আরিয়ানের সমস্ত দম্ভ বালির প্রাসাদের মতো ভেঙে পড়ল। সে বুঝতে পারল আকাশ এবার সত্যি তাকে ধ্বংস করে দেবে। আরিয়ান হুট করে আকাশের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। তার চোখে এখন সত্যিকারের মৃত্যুর ভয়। আকাশ, দোহাই তোর, আমাকে মাফ করে দে। আমি ভুল করেছি। আমি তৃষার কথায় প্ররোচিত হয়েছিলাম। আমাদের বাড়ি থেকে বের করে দিস না ভাই। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সব সিজ হয়ে আছে। বাজারে কোটি টাকা দে না। এখন বাইরে বের হলে পাওনাদাররা আমাদের জ্যান্ত মেরে ফেলবে। আমরা কোথায় যাব আকাশ? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আকাশ, ছোট ভাই হিসেবে একবার দয়া করো। আমি জানি আমি ভুল করেছি, আমি তোমার পায়ে ধরছি। আমাদের রাস্তার ভিখারি বাড়িও না, আমরা এই বাড়ির এক করে চাকর বাকরের মতো পড়ে থাকবো, তবু আমাদের আশ্রয় দাও। তিশার কান্না আর আরিয়ানের করুণ আর্তনাদ দেখে অঞ্জনা চৌধুরীর মায়ের মনটা কেঁপে উঠল। তিনি অসুস্থ শরীর নিয়েই কোনো মতে আকাশের হাতটা ধরলেন। আকাশ তার মায়ের দিকে তাকালো, মায়ের চোখে জল। অন্যদিকে আশরাফ চৌধুরী পাথরের মতো জানালার বাইরে তাকিয়ে রইলেন। তিনি জানেন আর যদি আকাশ দয়া করে, তবে এই বৃক্ষ আবারও মাথা চারা দিয়ে উঠবে। আকাশ তার মায়ের করুণ মুখটা দেখে এক দীর্ঘশ্বাস ফেলল। সে আরিয়ানের দিক থেকে পা সরিয়ে নিল। তোমরা ভেবেছিলে আমি তোমাদের ক্ষমা করে দেব? না, আকাশ চৌধুরী কাউকে ক্ষমা করে না। তবে আমার মায়ের চোখের জলের একটা দাম আছে। আরিয়ান, তুই আমার বাইরে ছিলি, এটা ভাবতে আমার ঘৃণা হয়। তোদের আমি বাড়ি থেকে বের করছি না ঠিকই, কিন্তু আজ থেকে তোরা এই বাড়ির মালিক বা সদস্য হিসেবে থাকবি না।
পেছনের ওই পুরনো স্টোর রুমটা আর তোদের জন্য বরাদ্দ। বাড়ির চাকররা যা খাবে তোরাও তাই খাবি। তোদের সমস্ত বিলাসিতা আজ থেকে শেষ। যদি শহরে থাকতে পারিস তবে থাক, নতুবা এখনই গেটের বাইরে যাও। আরিয়ান আর তিশা একে অপরের দিকে তাকালো। যে প্রাসাদে তারা রাজত্ব করত, আজ সেখানে তাদের ঠাঁই হলো স্টোর রুমে। কিন্তু উপায়হীন হয়ে তারা সেই শর্তই মেনে নিল। আকাশ ঘৃণায় মুখ ফিরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। সে জানে এই লড়াই মাত্র শুরু। তিশা আর আরিয়ানের এই পতন কেবল তাদের কর্মফলের প্রথম কিস্তি। সকালের মিষ্টি রোদ চৌধুরী প্রাসাদের বারান্দায় এসে পড়েছে। আকাশ আজ একটু ভোরেই তৈরি হয়ে নিয়েছে। তার পরনে দামি ইতালিয়ান স্যুট, চোখে আভিজাত্যর ছাপ। সে যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন তার প্রতিটি পদক্ষেপ যেন পুরো বাড়ি কাঁপছিল। ঠিক সেই সময় গেট দিয়ে প্রবেশ করলো ডক্টর তিথির গাড়ি। আকাশকে দেখে তিথি গাড়ি থেকে নামলো। আকাশ তার স্বভাবজাত গাম্ভীর্য ধরে রাখলেও তিথিকে দেখে কিছুটা নম্র হলো। ডক্টর তিথি, আপনি সকালে মায়ের কি কোনো সমস্যা হয়েছে? না না মিস্টার আকাশ, আমি জাস্ট ফলো আপের জন্য এলাম। কাল রাতে ওনার প্রেশারটা একটু ফ্ল্যাকচুয়েট করেছিল, তাই ভাবলাম একবার দেখে যাই। আপনার এই দায়িত্ববোধের প্রশংসা করতে হয়। আপনাকে স্বাগত। তানবীর, ডক্টরকে উপরে নিয়ে যাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আকাশ তিথিকে সম্মানের সাথে অভ্যর্থনা জানিয়ে নিজের বিশাল বডিগার্ড বহর নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। 10-12 জন কালো স্যুট পরা বডিগার্ড তাকে ঘিরে রেখেছে। ইঞ্জিনের গর্জন তুলে একের পর এক দামি গাড়ি যখন গেট দিয়ে বেরিয়ে গেল, তিথি মুগ্ধ হয়ে সেই রাজকীয় প্রস্থান দেখল। কিন্তু তার সে মুগ্ধতা বেশিক্ষণ স্থায়ী হলো না। ড্রয়িং রুমে পা রাখতেই তিথি থমকে দাঁড়ালো। তিথি দেখল আরিয়ান হাতে একটা ময়লা মোছার কাপড় নিয়ে সোফা পরিষ্কার করছে। অন্যদিকে তিশা মাটিতে বসে সবজি কাটছে। তাদের পরনের পোশাক মলিন, চেহারায় কোনো আভিজাত্য নেই। তিথি স্তম্ভিত হয়ে গেল। সে জানত আকাশ চৌধুরী এই পরিবারের মেঝো ছেলে, আর এরা তার বড় ভাই এবং ভাবি। একে গ্রুপ অফ কোম্পানির মালিক তার নিজের ভাই ভাবিকে বাড়ির কাজের লোকের মতো খাটাচ্ছে। দৃশ্যটা তিথির কাছে খুব একটা শোভনীয় মনে হলো না। তিথির কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ভাবল, আকাশ কি তবে প্রতিহিংসায় অন্ধ হয়ে অমানবিক হয়ে যাচ্ছে? আরিয়ান ভাইয়া, তিশা ভাবি, আপনারা এগুলো কি করছেন? কাজের লোক কোথায়? তিথির কথা শুনে আরিয়ান আর তিশা চমকে উঠল। তারা লজ্জিত হয়ে মুখ নিচু করে রইল। ঠিক সেই মুহূর্তেই সিঁড়ি দিয়ে নেমে এলেন আশরাফ চৌধুরী। তিথিকে দেখে তার বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আরে মা তিথি, তুমি এসে গিয়েছো। আমি অঞ্জনার জন্য অপেক্ষা করছিলাম। এসো মা, উপরে এসো, নিচে দাঁড়িয়ে থাকার দরকার নেই। আশরাফ চৌধুরী তিথিকে সাদরে দোতলার বড় ঘরটিতে নিয়ে গেলেন। সেখানে বড় জানালার পাশে আরাম কেদারায় বসেছিলেন অঞ্জনা চৌধুরী। তিথিকে দেখা মাত্রই তিনি দুহাত বাড়িয়ে দিলেন। অঞ্জনা চৌধুরীর চোখে আনন্দাশ্রু চিকচিক করে উঠল। এসো মা, বসো আমার পাশে। তুমি না থাকলে তো আমি আজ এই দিনটাই দেখতে পেতাম না। তোমার হাতের ছোঁয়াতে আমি জমের দুয়ার থেকে ফিরে এসেছি। এসব কি বলছেন মা? আমি তো কেবল আমার দায়িত্ব পালন করেছি। আপনি এখন কেমন অনুভব করছেন? বুকে কোনো ব্যথা বা অস্বস্তি আছে? না রে মা, সারলীকে কোনো কষ্ট নেই, কিন্তু মনের ভিতরটা যে অনেকগুলো গিট লেগে আছে। এই বাড়িটা এখন আর আগের মতো নেই। চারদিকে কেমন এক পাথরের নিস্তব্ধতা। তিথি অঞ্জনা চৌধুরীর নারী পরীক্ষা করতে করতে নিচের দৃশ্যের কথা ভাবছিল। সে নিজেকে আর সামলাতে পারল না। খুব নরম স্বরে অঞ্জনা চৌধুরীকে প্রশ্ন করল, মা, আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? নিচে দেখলাম আরিয়ান ভাইয়া আর তিশা ভাবি ঘরের কাজ করছেন। আকাশ কি সত্যি তাদের এই অবস্থায় রেখেছে? এটা কি একটু বেশি কঠোর হয়ে যাচ্ছে না? তিথি প্রশ্ন শুনে ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আশরাফ চৌধুরী আর অঞ্জনা চৌধুরী একে অপরের দিকে তাকালেন। তাদের দীর্ঘশ্বাসের শব্দে ঘরটা যেন ভারী হয়ে উঠল। তুমি যা দেখছো মা, তার পেছনে এক দীর্ঘ অন্ধকার ইতিহাস আছে। আকাশ আজ যা করেছে সেটা নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু ওর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো তাদের বাড়ির ত্রিসীমানায় রাখতো না। আমরাই আকাশকে এই দানবে পরিণত করেছি মা।
ওর সাথে যা হয়েছে তার তুলনায় এটা তো কিছুই নয়। আশরাফ চৌধুরীর কথা শুনে তিথির মনের ভেতর এক বিরাট বিস্ময় দানা বাঁধতে শুরু করলো। সে মনে মনে ভাবছে, আকাশ চৌধুরী একজন শিক্ষিত এবং অত্যন্ত মার্জিত রুচির মানুষ। তার মতো একজন জেন্টলম্যান কি করে নিজের বড় ভাই আর ভাবিকে বাড়ির চাকরের স্তরে নামিয়ে আনতে পারে? কৌতূহল তাকে ভেতর থেকে তাগিদ দিচ্ছিল সেই ইতিহাস জানার জন্য। তিথি যখন নিজের ভাবনায় বিভোর, ঠিক তখন আশরাফ চৌধুরী তিথির সামনে হাত জোড় করে দাঁড়ালেন। মা তিথি, আমার ছেলে আকাশ তোমার সাথে যা করেছে তার জন্য আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। নিজের স্বার্থে একটা মেয়ের জীবন এভাবে বিপন্ন করা কোনো মতেই ক্ষমাযোগ্য নয়। ঠিক বলেছ। মা যখন হসপিটালের বেডে শুনলাম আকাশ তোমাকে বিয়ের আসর থেকে প্রায় তুলে নিয়ে এসেছে এবং সবার সামনে চরম অপমান করেছে, তখন আমার নিজেরই মরে যেতে ইচ্ছে করছিল। তোমার মতো একটা মা লক্ষ্মী মেয়ের জীবনে আমার ছেলেটা কাল হয়ে দাঁড়ালো। আন্টি, আপনি একদম এমনটা ভাববেন না, প্লিজ। লজ্জিত হবেন না। আমি একজন ডক্টর, আর একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোই আমার প্রধান ধর্ম। আমার ডিউটি ছিল আপনাকে সুস্থ করে তোলা, আর আকাশ চৌধুরী কেবল সেই পথটা একটু কঠিনভাবে বেছে নিয়েছিলেন। আমি এখন আর কিছু মনে করি না আন্টি। তিথির এমন উদারতা দেখে অঞ্জনা চৌধুরীর দু চোখ ভিজে এলো। তিনি তিথির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে স্নেহের সুরে জিজ্ঞেস করলেন, তুমি কত বড় মনের মেয়ে তা তোমার কথাতে বোঝা যাচ্ছে মা। তবে একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, তোমার সেই শ্বশুর বাড়ির লোকজন কেমন আর জামাই কেমন আছে? তারা কি তোমার উপর রাগ করেনি? জামাইয়ের কথা শুনতেই তিথির উজ্জ্বল মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে জানালার বাইরের শূন্য আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার এই নীরবতা দেখে আশরাফ চৌধুরী এবং অঞ্জনা চৌধুরী দুজনকেই কু ডাকলেন। জামাই, আসলে আন্টি আমার বিয়েটা আর হয়নি। সে কি, বিয়ে হয়নি মানে? আরমান আর ওর পরিবারের লোকজন কি খুব রাগ করেছে? রাগ নয় আন্টি, তারা আসলে ওই পুরো বিষয়টা অন্যভাবে নিয়েছে। আকাশ চৌধুরী যখন সবার সামনে থেকে আমাকে প্রায় কোলে তুলে নিয়ে আসছিল, তখন আমার শ্বশুরবাড়ির লোকজন সেই অপমানটা সহ্য করতে পারেনি। তারা ভেবে নিয়েছিল আমার সাথে আকাশের হয়তো আগে থেকে কোনো অবৈধ সম্পর্ক আছে, আর আমরা নাটক করে বিয়েটা ভেঙেছি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে মেয়ে অন্য পুরুষের সাথে ওভাবে বিয়ের আসর ছাড়ে, সেই মেয়েকে তারা ঘরে তুলবে না। তাই বিয়েটা সেই দিনই ভেঙে গিয়েছে। তিথি শান্ত গলায় বলা কথাগুলো যেন চৌধুরী দম্পতির কানে বিষাক্ত তীরের মতো বিঁধল। আশরাফ চৌধুরী স্তব্ধ হয়ে সোফায় বসে পড়লেন। তিনি ভাবতেও পারেননি তার ছেলের এক গুয়েমের কারণে একটা মেয়ের সাজানো জীবন এভাবে ছারখার হয়ে যেতে পারে। অঞ্জনা চৌধুরী দুকড়ে কেঁদে উঠলেন। হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? আমার ছেলেটা নিজের মাকে বাঁচাতে গিয়ে আরেকটা নিরপরাধ মেয়ের কপাল পুড়িয়ে দিল। আজ আমি সুস্থ হয়ে কি লাভ হলো যদি আমার কারণে তোমার মতো একটা মেয়ের জীবন নষ্ট হয়? আকাশ এটা ঠিক করেনি মা। এই বিলি নিয়ে আর হতে পারে, কিন্তু একটা মেয়ের সম্মান কেনার ক্ষমতা ওর কেন? পৃথিবীর কারোরই নেই। আমি ওকে আজই ডেকে এর কৈফিয়ত চাইব। না আঙ্কেল, আপনারা আকাশকে কিচ্ছু বলবেন না। ও তো কেবল তার মাকে ভালোবাসে বলেই এমনটা করেছে। আর যে মানুষগুলো সামান্য একটা ঘটনা নিয়ে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, তাদের সাথে ঘর না করাই হয়তো ভালো ছিল। ভাগ্যে যা লিখে রেখেছে তাই হয়েছে। তিথি তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও আশরাফ চৌধুরী আর অঞ্জনা চৌধুরী মনের বোঝা তাতে কমল না। তিশা এক কোণে দাঁড়িয়ে সবটা শুনছিল। তিথির বিয়ে ভেঙে যাওয়ার খবরটা তার কানে যেন অমৃতের মতো বর্ষিত হলো। তার কুটিল মস্তিষ্কে এবার এক ভয়ঙ্কর পরিকল্পনা জন্ম নিল। সে ভাবল, আকাশকে সরাসরি আক্রমণ করা কঠিন, কিন্তু তার আত্মসম্মানে আঘাত করা খুব সহজ। তিশা আর দেরি না করে আড়ালে গিয়ে তার পরিচিত কয়েকজন হলুদ সাংবাদিককে ফোন করল। সে আকাশ ও তিথির হসপিটালের কিছু ছবি এবং বিয়ের আসর থেকে তুলে আনার ভিডিওগুলো দিয়ে খবর রটিয়ে দিল যে আকাশ চৌধুরী ও ডক্টর তিথির মধ্যে দীর্ঘদিনের অবৈধ প্রেম ছিল, আর সেই কারণেই আকাশ নাটক করে বিয়ে ভেঙে তিথিকে তুলে এনেছে। তিশার উস্কানিতে মিডিয়ায় আকাশ ও তিথিকে নিয়ে নোংরা খবর ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে চৌধুরী ভিলার সামনে সাংবাদিকদের উপচে পড়া ভিড় জমে গেল। তিশা এক কোণে দাঁড়িয়ে বিজয়ের হাসি হাসছে।
ঠিক সেই সময় আকাশ অফিস থেকে ফিরে সোজা ড্রয়িং রুমে ঢুকলো। সেখানে তিথি এবং তার বাবা মা মাথা নিচু করে বসে আছেন। আকাশ চৌধুরী, আপনি তো আপনার মায়ের জীবন বাঁচালেন, কিন্তু আমার মেয়ের ইজ্জত নিয়ে এভাবে খেললেন কেন? সারা দেশের মানুষ এখন আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলছে। আপনি বিলিয়নিয়ার হতে পারেন, কিন্তু আমার মেয়ের সম্মানের দাম দেওয়ার ক্ষমতা কি আপনার আছে? আঙ্কেল, দয়া করে শান্ত হন। মিডিয়ায় যা ছড়ানো হয়েছে তার সবটাই মিথ্যে। আমি শপথ করে বলছি, আমি বা তিথি কেউই এমন কোনো অন্যায়ের সাথে জড়িত নই। কেউ আমাদের ফাঁসানোর জন্য এই নোংরা চাল চেলেছে। মিথ্যে হোক বা সত্যি, লোকে তো এখন এটাই বলবে যে তিথি আপনার সাথে ঘর থেকে পালিয়েছে। ওর পুরনো শ্বশুরবাড়ির লোকগুলো টিভিতে বসে আমাদের অভিশাপ দিচ্ছে। এখন দুনিয়াকে কোন মুখ দেখাবো আমরা? তিথির বিয়ে তো ভেঙেছেই, এখন ওর বেঁচে থাকাই কঠিন হয়ে গিয়েছে। আকাশ, এখন যুক্তি দিয়ে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। তিশা যা বলছে বা মিডিয়া যা বলছে তা বন্ধ করার একটাই উপায়। তোদের দুজনকে এখনই বিয়ের পিড়িতে বসতে হবে, নইলে এই মেয়ের কলঙ্ক ঘুচবে না। বাবা, আপনিও এমন কথা বলছেন? আমি জানি এই কাজটা কে করেছে। আমি তাকে খুঁজে বের করব এবং তার মুখোশ সবার সামনে খুলে দেব। আমাকে একটু সময় দিন। আমি নির্দোষ প্রমাণ না করে কোনো বিয়ে করব না। আকাশ, আমার চোখের দিকে তাকিয়ে বল, তুই আমাকে জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছিস, আর এখন কি চাস? এই মেয়েটার অপমানে বিষ খেয়ে মরুক? ও তো কোনো অন্যায় করেনি। তুই ওকে জোর করে এনেছিস বলে আজ ওর এই দশা। এখন ওর দায়িত্ব নেওয়া কি তোর কর্তব্য নয়? আঙ্কেল আন্টি, আপনারা আকাশকে জোর করবেন না। আমি আমার কপাল মেনে নিয়েছি। যে অপবাদ আমার গায়ে লেগেছে তা বিয়ের মাধ্যমে মোছা যাবে না। আমি বরং দূরে কোথাও চলে যাব। চুপ করো তিথি, কোথায় যাবে তুমি? এই সমাজ তোমাকে বাঁচতে দেবে না। আকাশ, আপনি যদি মানুষ হয়ে থাকেন তবে আজই আমার মেরে অসম্মান ঘোচান, নইলে আমার মৃতদেহ এই বাড়ি থেকে বের হবে। তিথির বাবার অসহায়ত্ব আর তিশার ওই কুটিল হাসি আকাশের রক্ত গরম করে দিল। সে বুঝতে পারল নিজেকে নির্দোষ প্রমাণ করতে করতে তিথির জীবন ছারখার হয়ে যাবে। সে তিশার দিকে একবার তীক্ষ্ণ চোখে তাকিয়ে সবার সামনে ঘোষণা করল, ঠিক আছে, আমি রাজি। আজই আমাদের বিয়ে হবে। তবে একটা কথা সবাই শুনে রাখুন, আমি এই বিয়েটা কেবল তিথির সম্মান বাঁচাতে করছি। কারণ আকাশ চৌধুরী অন্যায় সহ্য করতে পারে না। কিন্তু কারো অন্যায়ের আচরণের জন্য একজন নিরপরাধ মেয়ে অপদস্থ হোক, সেটা আমি হতে দেব না। তিশা ভাবি, তুমি যা চেয়েছিলে তাই হয়তো সাময়িক হয়েছে, কিন্তু মনে রেখো, আমি আমার বিচার নিজেই করব। সেই রাতেই কাজী ডেকে আকাশ ও তিথির বিয়ে পড়ানো হলো। বিয়ের পর যখন তিথি একা ঘরে বসে কাঁদছিল, আকাশ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। শুনুন ডক্টর তিথি, এই সিচুয়েশনটা আপনার জন্য যতটা কষ্টের আমার জন্যও তাই। আমি কথা দিচ্ছি, আপনাকে স্ত্রীর পূর্ণ মর্যাদা দেওয়া হবে, এবং যেদিন আমি প্রমাণ করব যে আমরা নির্দোষ, সেদিন আপনি চাইলে নিজের সিদ্ধান্ত নিতে পারবেন। আপাতত আপনি এই বাড়ির মালকিন। ধন্যবাদ আকাশ, আপনি আজ কেবল আমার সম্মান নয়, আমার বাবার জীবনও বাঁচিয়ে নিলেন। আমি জানি আপনি এটা দয়া করছেন, তবে আমি আপনার এই বিশ্বাসে অমর্যাদা করব না। তিশা জানালার বাইরে থেকে সব দেখে রাগে গজগজ করতে করতে স্টোর রুমের দিকে চলে গেল। তার তিলে তিলে গড়া পরিকল্পনা আকাশ এভাবে নিজের উপর অপবাদ ধূলিসাৎ করে দেবে তা সে ভাবতেও পারেনি। সকাল হতেই আকাশ তার বিশেষ টিমের মাধ্যমে সব প্রমাণ হাতে পেয়ে যায়। তিশা যে সাংবাদিককে টাকা দিয়েছিল তার রেকর্ড এবং ব্যাংক ট্রানজ্যাকশনের সব নথি এখন আকাশের ল্যাপটপে। আকাশ আর দেরি করল না, ড্রয়িং রুমে পুরো পরিবারকে উপস্থিত হওয়ার নির্দেশ দিল। আশরাফ চৌধুরী এবং অঞ্জনা চৌধুরী সোফায় বসে আছেন, আর এক কোণে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে আরিয়ান এবং তিশা। আকাশ তার হাতের ফাইলটি টেবিলের উপর ছুঁড়ে মারল। আরিয়ান ভাইয়া, তিশা ভাবি, তোমাদের শেষ চালটাও বেঁচতে গিয়েছে। এই ফাইলে সব প্রমাণ আছে যে তোমরা কিভাবে ডক্টর তিথির সম্মান নষ্ট করার জন্য মিডিয়াকে উস্কে দিয়েছিলে। ভেবেছিলে আমি তোমাদের ক্ষমা করব? না, আকাশ চৌধুরী কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। একই শুনছি আমি। আরিয়ান, তিশা, তোমরা তো নীচ হতে পারলে? নিজের অহাইয়ের ইজ্জত নিয়ে তোমরা বাজারে নিলাম করলে। ছি। বাবা বিশ্বাস করুন,
আকাশ আমাদেরকে ফাঁসানোর জন্য এসব মিথ্যে কাগজ তৈরি করেছে। ও আমাদের সম্পত্তি হাতিয়ে নিয়েছে, এখন আমাদের জীবন থেকে মুছে দিতে চায়। থামো দিশা, অনেক নাটক দেখেছে এই পরিবার, তোমাদের পাপের গড়া পূর্ণ হয়ে গিয়েছে। তানবীর, এদের ঘাড় ধরে এখনই গেটের বাইরে বের করো। এদের পরনের কাপড় ছাড়া আর একটা সুতো যেন এই বাড়ি থেকে বাইরে না ছায়। আজ থেকে তোমরা নিঃস্ব, তোমাদের রাস্তার মোড়ে ভিখারি বানিয়ে ছাড়বো আমি। বডিগার্ডরা যখন আরিয়ান আর তিশাকে টেনে হিচড়ে বের করতে শুরু করলো, তখন তিথি আর সহ্য করতে পারল না। সে আকাশকে থামানোর জন্য সামনে গিয়ে দাঁড়ালো। তিথি জানতো আরিয়ানরা অন্যায় করেছে, কিন্তু আকাশ যেভাবে তাদের রাস্তার ভিখারি বানিয়ে বের করে দিচ্ছে, সেটা তার কাছে অমানবিক মনে হলো। আকাশ থামুন, আমি জানি ওনারা অন্যায় করেছেন, কিন্তু এইভাবে নিজের ভাইকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া কি ঠিক হচ্ছে? আপনি তো অনেক দয়ালু, অন্তত এই বুড়ো বাবা মায়ের কথা ভেবে একটু নমনীয় হন। ওনারা কোথায় যাবেন এই অবস্থায়? তিথি, আপনি এই বিষয়ে কথা বলবেন না। আমি আপনাকে বারবার বলেছি আমার ব্যক্তিগত বিচারে নাক গলাবেন না। এই মানুষগুলো আপনাকে কলঙ্কিত করেছে, আর আপনি তাদেরই ওকালতি করছেন। কলঙ্ক মিটে গিয়েছে আকাশ, আমরা তো এখন বিবাহিত। কিন্তু আপনি যা করেছেন সেটা তো প্রতিহিংসা। আপনার সাথে ওনারা যাই করে থাকুক না কেন, আপনি একজন মানুষের সাথে এমন পশুর মতো আচরণ করতে পারেন না। আপনি কি বিবেক হারিয়ে ফেলেছেন? তিথির মুখে বিবেকহীন আর পশু শব্দগুলো শুনে আকাশের মাথার রক্ত চড়ে গেল। সে তপ্ত চোখে তিথির দিকে তাকালো। তার কণ্ঠস্বর এখন বরফের মতো শীতল এবং রুক্ষ। জাস্ট শ্যাট আপ তিথি, আপনি খেয়ে আমাকে জ্ঞান দেওয়ার? এই বাড়িতে আপনি আমার দয়ায় আছেন, আমার স্ত্রী হয়েছেন কেবল আপনার সম্মান বাঁচানোর জন্য। তার মানে এই নয় যে আপনি আমার গাড়ি চেপে বসবেন। আমার বিচার আমি নিজেই করি, কারো উপদেশের আমার প্রয়োজন নেই। বেশি বাড়াবাড়ি করলে আপনার অবস্থা এদের মতো হবে। নিজের সীমায় থাকতে শিখুন। আকাশের এমন ভয়ঙ্কর রুক্ষ ব্যবহার আর অবজ্ঞাপূর্ণ কথা শুনে তিথি পাথরের মতো জমে গেল। তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। যে মানুষটাকে সে আজন্মকাল শ্রদ্ধা করতে চেয়েছিল, তার এই অমানবিক রূপ তিথিকে তিলে তিলে শেষ করে দিল। তিথি আর একটি কথাও বলল না। অপমানে মাথা নিচু করে দ্রুত নিজের ঘরে চলে গেল। আকাশ কোনো দিকে না তাকিয়ে বডিগার্ডদের ইশারা করলো। আরিয়ান আর তিশাকে আক্ষরিক অর্থেই ঘাট ধরে গেটের বাইরে ফেলে আসা হলো। চৌধুরী বাড়ির বিশাল গেটটা সজোরে বন্ধ হয়ে গেল। আরিয়ান গেটে ধাক্কা দিয়ে কাঁদতে লাগলো, আর তিশা ধুলোয় বসে নিজের কপাল চাপড়াতে লাগলো। আকাশ ড্রয়িং রুমে একা দাঁড়িয়ে রইল। তার চোখে বিজয়ের আনন্দ থাকলেও মনের এক কোণে তিথির ওই কান্না ভেজা মুখটা কাটার মতো বিঁধতে লাগলো। চৌধুরী প্রাসাদের চারপাশ নিস্তব্ধতায় ঘেরা। রাতের অন্ধকার আজ যেন একটু বেশিই গাঢ়। আকাশ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। তার চোখের দৃষ্টি আকাশের অসীম শূন্যতায় নিবদ্ধ। তার এক হাতে একটি জ্বলন্ত সিগারেট, যার ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে মিশে যাচ্ছে রাতের বাতাসে। আকাশের বুকের ভেতরে যে ঝড় বইছে তা এই নিস্তব্ধতার চেয়েও ভয়াবহ। অন্যদিকে তিথি তার রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। রাতের শীতল বাতাসও তার মনের জ্বালা মেটাতে পারছে না। সে বারবার আকাশের সেই রুক্ষ কণ্ঠস্বর আর অবজ্ঞাপূর্ণ চাহনি মনে করছে। তিথির দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে ভাবছে, যে মানুষটা তার জন্য নিজের সর্বস্ব বাজি ধরতে পারে, সে আজ সামান্য তর্কে এমন জঘন্য ব্যবহার কিভাবে করলো। ঠিক সেই সময় তিথির কাঁধে একটি মমতাময়ী হাতের স্পর্শ পড়ল। তিথি ফিরে তাকিয়ে দেখল অঞ্জনা চৌধুরী দাঁড়িয়ে আছেন। তিনি দ্রুত চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। আন্টি, আপনি এই রাতে? আপনার তো এখন ঘুমানোর কথা, শরীর খারাপ করছে না তো? মন খারাপ থাকলে কি আর ঘুম আসে মা? তুই আকাশের কথায় খুব কষ্ট পেয়েছিস, তাই না? ও আজ তোর সাথে যা করেছে তা সত্যি অন্যায়, কিন্তু মা, আকাশের এই কঠোরতার পেছনে এক সমুদ্র পরিমাণ রক্তক্ষরণের ইতিহাস আছে। আন্টি, আমি জানি ওনার সাথে আরিয়ান ভাইয়ারা খারাপ করেছেন, কিন্তু তাই বলে এতটা অমানবিক হওয়া কি ঠিক? আকাশ সব সময় এমন ছিল না রে মা। ও ছিল এই বাড়ির সবচেয়ে হাসি খুশি আর সহজ সরল ছেলে, কিন্তু আজ থেকে 5 বছর আগে তিশা আর আরিয়ান এক ভয়ানক চক্রান্ত করলো। তিশা নিজের শিলতাহানের মিথ্যে অপবাদ দিল আকাশের উপর। আকাশ বারবার আমার কাছে, ওর বাবার কাছে হাত জোর করে বলেছিল ও নির্দোষ, কিন্তু তিশার সাজানো প্রমাণ আর আরিয়ানের কান পড়া আমাদের অন্ধ করে দিয়েছিল। ও
ওর বাবা সেদিন ওকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বিশ্বাস কর মা, সেদিন ও যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল ওর পায়ে একটা জুতো পর্যন্ত ছিল না। তিথি নিষ্পলক চোখে অঞ্জনা চৌধুরীর কথা শুনছিল। তার বুকটা হাহাকার করে উঠল। অঞ্জনা চৌধুরী এক দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন। আকাশ যখন কানাডা গেল ওর পকেটে একটা টাকাও ছিল না। তুই জানিস ও কিভাবে ভিলিনিয়ার হয়েছে? ও প্রথমে 2 বছর কনকনে শীতের রাতে প্লাস্টিকের কারখানায় কাজ করেছে। দিনে একবেলা খেয়ে দিন কাটিয়েছে ও। একবার তো টাকার অভাবে নিউমোনিয়ার ভুগে ফুটপাতে অজ্ঞান হয়ে পড়েছিল 3 দিন। সেখান থেকে এক বিদেশিনী ভদ্রলোক ওকে উদ্ধার করেন। আকাশের মেধা আর জানপ্রাণ দিয়ে খাটার নেশা দেখে তিনি ওকে নিজের ব্যবসায় অংশীদার করেন। যেই ছেলেটা একসময় না খেয়ে রাস্তায় পড়ে থাকতো, সে আজ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে ঠিকই, কিন্তু সে রাতের অপমান আর শীতের রাতে সেই কষ্টগুলো ওর ভেতর থেকে মমতাটুকু কেড়ে নিয়েছে মা। ও এখন আর কাউকে বিশ্বাস করতে পারে না, এমনকি নিজেকেও নয়। আমি জানতাম না ওনার জীবনটা এত যন্ত্রণা ছিল আন্টি। আমি শুধু ওনার বাইরের রূপটাই দেখেছি। ওর উপর রাগ করিস না মা। তিশা আর আরিয়ান ওকে যে নরক দেখিয়েছে ও কেবল তারই প্রতিদান দিচ্ছে। আজও যে তোকে আঁকলে রেখেছে সেটা ওর বড় পরিবর্তন। তুই ছাড়া আর কেউ পারবে না ওরে পাথুরে মনের ভিতরে জমে থাকা বরফ গলাতে। আকাশ হয়তো এখন ছাদে বসে নিজের সাথে লড়াই করছে। ও নিজেও জানে না তোর সাথে অন্যায় করেছে, কিন্তু ক্ষমা চাওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। অঞ্জনা চৌধুরী তিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিথি বারান্দার রেলিংয়ে শক্ত করে ধরে ওপরের দিকে তাকালো। যে মানুষটাকে সে এতক্ষণ ঘৃণা করছিল, এখন তার জন্য তিথির বুক ফেটে কান্না আসছে। সে বুঝতে পারল আকাশ আসলে কোনো নিষ্ঠুর বিলিয়নিয়ার নয়, সে কেবল এক বঞ্চিত, অপমানিত এবং একাকী এক যোদ্ধা। তিথি সিদ্ধান্ত নিল সে আজ আর আকাশকে একা থাকতে দেবে না। সে ধীর পায়ে ছাদের দিকে এগিয়ে গেল। রাতের নিস্তব্ধতা ছিঁড়ে আকাশের গুমড়ে ওঠা কান্নার শব্দ ছাদের বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো। যে আকাশ চৌধুরীকে সারা বিশ্ব এক কঠোর হৃদয়ের ব্যবসায়ী হিসেবে চেনে, সে আজ তিথির কাঁধে মাথা রেখে এক অসহায় শিশুর মতো ভেঙে পড়েছে। তিথির দুহাতে আকাশের মাথাটা পরম মমতায় আগলে রেখেছে। আকাশের প্রতিটি দীর্ঘশ্বাস তিথির হৃদয়ে তীরের মতো বিচ্ছে। কিছুক্ষণ পর আকাশ কিছুটা শান্ত হয়ে তিথির বাঁধন থেকে নিজেকে সামান্য সরিয়ে নিল এবং ছলছল চোখে তিথির দিকে তাকালো। আপনি আজ আমার মা অঞ্জনা চৌধুরীর কাছে সব শুনেছেন, তাই না তিথি? মা কি আপনাকে বলেছে সেদিন যখন আমার বাবা আমাকে ছড় মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছিলেন? আমি যখন মায়ের পায়ের কাছে বসে প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, আমি চিৎকার করে বলেছিলাম, মা আমি চোর নই। আমি তিশা বাবির দিকে কোনোদিন কুদৃষ্টিতে তাকাইনি, কিন্তু মা সেদিন আমার দিকে ফিরেও তাকায়নি। আকাশ, দয়া করে পুরনো কথা ভেবে নিজেকে আর কষ্ট দিবেন না। আন্টি আজ নিজের ভুল বুঝতে পেরেছেন। তিনি খুব অনুতপ্ত। অনুতপ্ত হয়ে কি হবে তিথি? হারানোর সময় কি ফিরে আসে? আপনি কি জানেন কানাডায় আমার প্রথম কয়েকটা মাস কেমন ছিল? কনকনে বরফ পড়া রাতে যখন আমি ফুটপাতে একটা পলিথিন জড়িয়ে শুয়ে থাকতাম, তখন দূর থেকে মানুষের সাজানো ড্রয়িং রুমের আলো দেখতাম। আমার তখন শুধু মনে হতো আমাকে সত্যি এত বড় অপরাধী যে আমার নিজের পরিবার আমাকে রাস্তায় চড়ে ফেলে দিল। আমি পেটের জ্বালায় মানুষের ফেলে দেওয়া খাবার পর্যন্ত কুড়িয়ে খেয়েছি দিদি। আমি কি আসলে এমন জীবন ডিজার্ভ করতাম? না আকাশ, আপনি মোটেও তেমন জীবন ডিজার্ভ করেন না। যারা আপনার সাথে এমনটা করেছে তারা আজ তাদের কর্মফল পাচ্ছে, কিন্তু আপনি এভাবে ভেঙে পড়লে আপনার শত্রুরাই জিতে যাবে। আপনি এখন অনেক শক্তিশালী আকাশ। এই শক্তির কোনো দাম নেই দিদি। আজ আপনি আমাকে বিবেকহীন বলছেন, অথচ আমি বিবেক দিয়ে চলতে গিয়ে একদিন নিঃস্ব হয়েছিলাম। যেদিন দিশাভাবি নিজের কাপড় ছিঁড়ে আমার রুমে নাটক করলো, সেদিন আমি যদি বিবেকহীন হতাম তবে হয়তো সেদিন প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আমি বড় ভাই আর বাবির সম্মানের কথা ভেবে চুপ ছিলাম, আর সেই সুযোগটা তারা নিয়েছিল। আজ আমি যখন তাদের রাস্তায় নামিয়েছি তখন সবাই বলছে আমি অমানবিক। আপনি বলুন দিদি, আমি কি অন্যায় করেছি? আকাশ, আমি আসলে জানতাম না আপনি এতটা দহন সহ্য করে এখানে এসেছেন। আমি তখন শুধু আপনার বর্তমান রূপটা দেখেছিলাম। আমাকে ক্ষমা করে দিন। আমি আজ কথা দিচ্ছি, এই তিথি আমৃত্যু আপনার ছায়া হয়ে থাকবে। আপনার এই ক্ষতবিক্ষত মনের সব যন্ত্রণা
আমি মায়া দিয়ে ধুয়ে দেব। আপনি সত্যি আমাকে ছেড়ে যাবেন না তো তিথি? আমি এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না। আমার খুব ভয় হয় যদি আপনিও মাঝপথে আমাকে অপবাদ দিয়ে চলে যান। তিশা ভাবি আমার উপর থেকে বিশ্বাসের সবটুকু কেড়ে নিয়েছে। আকাশ, তিশা ভাবি আর তিথি এক নয়। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আপনাকে শুধু একজন সফল মানুষ হিসেবে নয়, একজন লড়াকু যোদ্ধা হিসেবে ভালোবেসে আপনার পাশে থাকব। এখন চলুন, ঘরে চলুন, আপনার শরীর খারাপ করবে। না তিথি, আজ এই আকাশের নিচে দাঁড়িয়ে আমার হালকা লাগছে। অনেক বছর পর আজ আমি মন খুলে কাঁদলাম। আপনি পাশে আছেন বলেই হয়তো আজ এই বিষের পাথরটুকু বুক থেকে নামাতে পারলাম। আপনি কি জানেন, আপনি যখন আমায় আগলে ধরলেন আমার মনে হলো আমি হয়তো অবশেষে আমার ঘর খুঁজে পেয়েছি। আমি আপনার ঘর আকাশ। এখন থেকে আপনার সব কান্না, সব হাসি কেবল আমার জন্যই বরাদ্দ। চলুন, আঙ্কেল আর আন্টি অনেক দুশ্চিন্তা করছেন, তাদের সামনে গিয়ে স্বাভাবিক হন। আকাশ তিথির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখের সেই কঠিন প্রতিহিংসার আগুন যেন তিথির চোখের মায়া শান্ত হয়ে এসেছে। সে তিথির হাতটা শক্ত করে চেপে ধরল। তিথি অনুভব করল আকাশের হাতের কাঁপুনি। আকাশের মনের সব ঝড় যেন আজ শান্ত হওয়ার পথ খুঁজে পেয়েছে। তারা দুজনে একসাথে ছাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। ওদিকে গেটের ওপারে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে আরিয়ান আর তিশা একে অপরের দিকে তাকিয়ে ঢুকছে। তাদের রাজকীয় জীবনের সমাধি হয়েছে আজ, আর আকাশের জীবনে শুরু হয়েছে এক নতুন স্নিগ্ধ অধ্যায়। আরিয়ান আর তিশাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর প্রায় 1 মাস কেটে গিয়েছে। আকাশ এখন তার নতুন জীবন আর ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে প্রচণ্ড ব্যস্ত। আজ সকালে সে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য অফিসের উদ্দেশ্যে বের হয়েছে। তার পরনে নেভি ব্লু কালারের একটি দামি স্যুট, হাতে ব্র্যান্ডের ঘড়ি। আকাশ গাড়ির পেছনের সিটে বসে ল্যাপটপে কাজ করছে। ঠিক তখনই শহরের ব্যস্ত মোড়ে গাড়িটি এক বিশাল ট্রাফিক জ্যামে আটকে পড়ল। আকাশ বিরক্ত হয়ে ঘড়ির দিকে তাকালো। তানভীর, সিগন্যাল কি খুব বেশিক্ষণ থাকবে? আমার 10 মিনিটের মধ্যে মিটিংয়ে পৌঁছানো দরকার। স্যার, সামনের রাস্তায় মনে হয় কোনো ঝামেলা হয়েছে, জ্যাম ছুটতে অন্তত 20 মিনিট লাগবে। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপটা বন্ধ করে জানালার বাইরে তাকালো। জ্যামে আটকা পড়ে থাকা সারি সারি গাড়ির মাঝে হঠাৎ তার নজর গেল ফুটপাতের এক কোণে। সেখানে একটি ভাঙা কাঠের বেঞ্চে বসে আছে দুজন মানুষ। তাদের কঙ্কালসার চেহারা আর জীর্ণ পোশাক দেখে আকাশ প্রথমে চিনতে পারেনি, কিন্তু ভালো করে তাকাতেই তার শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ওরাই কি তবে? না, এটা হতে পারে না। আরিয়ান ভাইয়া আর তিশা ভাবি? আকাশ জানালার কাজটা একটু নামিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার চোখ যা দেখল তা কল্পনারও বাহিরে। আরিয়ান একটি পুরনো ময়লা শার্ট পরে আছে যার বোতাম ছেঁড়া। তার এক সময়ের সেই চকচকে চুল আজ ধুলোয় মাখা। পাশে তিশা বসে আছে, যার চোখের কোণে গভীর কালো দাগ। তিশার হাতে একটি ছেঁড়া পলিথিন, যেখানে থেকে সে অতি কষ্টে দুটি শুকনো রুটি বের করলো। আরিয়ান, এই রুটিটা খাও। কাল রাত থেকে তো তুমি কিছুই পেটে পড়েনি তোমার। আমার ভাগটা আমি পরে খাবো, তুমি আগে নাও। অর্ধেকটা তুমি খাও তৃষা। রুটিটা এতটাই শক্ত যে গলায় আটকে যাচ্ছে। একটু জল কি কোথাও পাওয়া যাবে? পিপাসায় বুক ফেটে যাচ্ছে আমার। আরিয়ান, মানুষের কাছে জল চাইলে তারা আমাদের দিকে এমনভাবে তাকায় যেন আমরা চোর। আমার খুব ভয় হচ্ছে আরিয়ান। আমরা কি এভাবেই থুকে থুকে রাস্তায় মরে যাব? আকাশ কি আমাদের একবারও খুঁজবে না? আকাশ কেন খুঁজবে তৃষা? আমরা ওকে যে নরক দেখিয়েছিলাম ও তো আমাদের তারই প্রতিদান দিয়েছে। আজ এই শুকনো রুটি চিবোতে গিয়ে আমার মনে পড়ছে আকাশের সেই আভুক্ত রাতগুলোর কথা। আমরা সত্যিই পাপী তৃষা, আমরা সত্যিই পাপী। আরিয়ান আর তিশার এই কথোপকথন আকাশের কানে পৌঁছালো না ঠিকই, কিন্তু তাদের অঙ্গভঙ্গি আর শুকনো রুটি খাওয়ার দৃশ্যটি আকাশের হৃদয়ে হাহাকার তৈরি করলো। সে আজ বিলিয়নিয়ার। তার একবেলার লাঞ্চের টাকা দিয়ে হয়তো এদের পুরো বছরের খাবার কেনা সম্ভব। তানভীর, ওই যে ফুটপাতে দুজনকে দেখছো, ওদের চেনো? স্যার, ওনারা তো আরিয়ান স্যার আর তিশা ম্যাডাম। একই অবস্থা হয়েছে ওনাদের। আমি তো বিশ্বাসই করতে পারছি না। স্যার, কিছু কি করব? কিছু করার নেই তানভীর, প্রকৃতি তার বিচার নিজে করে। আমি যখন ওই ফুটপাতে পড়েছিলাম তখন ওনারা এসি রুমে বসে বিলাসিতা করেছিলেন। আজ ওনারা ফুটপাতে আর আমি এই দামি গাড়িতে। এটা দুনিয়ার নিয়ম। আকাশ কথাগুলো রুক্ষভাবে বললেও তার হাত কাঁপছিল। সে পকেট থেকে তার ওয়ালেট বের করলো। সেখানে মোটা অঙ্কের ডলার আর টাকা আছে।
সে টাকাগুলো বের করতে গিয়েও থেমে গেল। তার চোখের সামনে ভেসে উঠল তিশার সেই জঘন্য অপবাদ আর আরিয়ানের সেই অবজ্ঞার হাসি। আকাশ আবার জানালার কাজ তুলে দিল। তানবীর, যে মনে হয় একটু কমেছে, গাড়ি ঘোরাও। আমি আজ অফিসে যাব না, বাড়ি চলো। কিন্তু স্যার আপনার ওই ইমার্জেন্সি মিটিংটা। আমি যা বলছি তাই করো, মিটিং পরে হবে, আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। গাড়ি যখন জ্যাম কাটিয়ে চলতে শুরু করলো, আকাশ শেষবারের মতো পিছনের জানালার দিকে তাকালো। আরিয়ান তখন তিশার হাত থেকে রুটির শেষ টুকরোটা নিচ্ছিল। আকাশ চোখ বন্ধ করে সিটে হেলান দিল। তার মনের ভেতরে এখন এক অদ্ভুত লড়াই শুরু হয়েছে। একদিকে তার 5 বছরের জমা ক্ষোভ, অন্যদিকে তার রক্তের টান। গাড়ি থেকে নেমে আকাশ হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে ঢুকলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, টাইটা কিছুটা আলগা করা। সে ড্রয়িং রুমে এসে অস্থিরভাবে পায়চারি করতে শুরু করলো। তার মাথায় বারবার ফুটপাতে সেই জরাজীর্ণ বেঞ্চ আর শুকনো রুটি খাবার দৃশ্যটা ঘুরপাক খাচ্ছে। তিথি তখন হাতে কিছু মেডিকেল ফাইল নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল। আকাশকে অসময়ের বাড়িতে ফিরে এমন অস্থির অবস্থায় দেখে তিথি সন্দিহান নজরে তাকে পর্যবেক্ষণ করতে শুরু করলো। আকাশ, আপনি এই সময় বাড়িতে? কোনো সমস্যা হয়েছে? অফিসের মিটিং কি শেষ? না দিদি, মিটিং হয়নি, শরীরটা ভালো লাগছিল না, তাই চলে এলাম। আমি একটু রুমে যাচ্ছি, বিশ্রাম নেব। আকাশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে সিঁড়ির দিকে পা বাড়াতেই তিথি দ্রুত এগিয়ে গিয়ে আকাশের হাত টেনে ধরল। সে আকাশকে সোফায় বসিয়ে নিজে তার মুখোমুখি দাঁড়ালো। তিথির চোখে এখন একজন ডাক্তারের তীক্ষ্ণতা এবং স্ত্রীর মমতা। আমাকে মিথ্যে বলে লাভ নেই আকাশ, আমি হৃদরোগের ডাক্তার। শুধু শরীরের হৃৎপিণ্ড নয়, মানুষের হৃদয়ের ভিতরে কী ঝড় চলছে সেটাও আমি খুব ভালো বুঝতে পারি। আপনার চোখ বলছে আপনি কিছু একটা দেখেছেন, বা আপনাকে ভেতর থেকে মুচড়ে দিচ্ছে। কি হয়েছে আকাশ? ভেতরে চেপে রেখে নিজেকে কষ্ট দিবেন না, প্লিজ বলুন। আকাশের দীর্ঘদিনের শক্ত বাত যেন তিথির এই কথায় ভেঙে গেল। সে দুহাতে মুখ ঢেকে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব নিচু স্বরে কাঁপা কাঁপা গলায় কথা বলতে শুরু করলো। তিথি, আজ ট্রাফিক জ্যামে গাড়ি আটকে ছিল। ফুটপাতে একটা ব্রাঞ্চে দেখলাম আরিয়ান ভাইয়া আর তিশা ভাবিকে। তাদের চেনা যাচ্ছে না তিথি। পরনে ময়লা কাপড়, দুলে মাখা শরীর। তারা একটা শুকনো রুটি দুজনে ভাগ করে খাচ্ছিল। পেটের জ্বালায় মানুষ কতটা নিচে নামতে পারে তা আজ তাদের না দেখলে বুঝতাম না। আকাশের কথা শুনে তিথি স্তম্ভিত হয়ে গেল। সে কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। পুরো ড্রয়িং রুমে এক পিনপতন নীরবতা নেমে এলো। তিথি দীর্ঘক্ষণ চুপ থাকার পর আকাশের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। এখন আপনি কি চান আকাশ? আপনি কি তাদের এই অবস্থায় রাস্তায় মরে যেতে দেখতে চান? আমি জানি না দিদি। এক মন বলছে ওরাই আমার জীবনটা নরক বানিয়েছিল, ওদের এই শাস্তি পাওয়া উচিত। কিন্তু অন্য মন বলছে তারা তো আমারই রক্ত। ভাইয়ার ওই শুকনো মুখটা আমি বলতে পারছি না। দেখুন আকাশ, ক্ষমা করা পৃথিবীর সবচেয়ে বড় গুণ। তারা অন্যায় করেছে এবং প্রকৃতি তাদের চরম শিক্ষা দিয়েছে। তারা এখন নিজেদের ভুল বুঝতে পেরেছে। আপনি যদি আজ বিলিনিয়ার হয়েও তাদের এই অবস্থায় ফেলে রাখেন, তবে আপনার আর তাদের মধ্যে পার্থক্য কী রইল? হাজার হোক আরিয়ান ভাইয়া আপনার বড় ভাই, তাকে একটা সুযোগ দেওয়া আপনার উচিত। তিথির যুক্তিগুলো আকাশের মনে গিয়ে বিঁধল। সে তিথির দিকে অসহায় চোখে তাকালো। তিথি আবার বলতে শুরু করলো। আকাশ, একবার ভাবুন তো, যদি আঙ্কেল আর আন্টি কোনোভাবে এই দৃশ্যটা দেখেন, তারা কি সইতে পারবেন? তাদের বড় ছেলে আজ রাস্তার ভিখারি হয়ে রুটি খাচ্ছে। এ খবর পেলে তারা হয়তো হার্ট অ্যাটাক করবেন। বাবা মায়ের শান্তির জন্য হলেও আপনার নমনীয় হওয়া দরকার। তাদের ফিরিয়ে আনুন আকাশ, অন্তত মানুষ হিসেবে তাদের মাথা গোজার ঠাঁই করে দিন। আকাশের চোখের কঠোরতা ধীরে ধীরে ফিকে হয়ে আসতে লাগলো। প্রতিহিংসার চেয়ে যে ক্ষমা অনেক বেশি শক্তিশালী তা সে আজ অনুভব করলো। তিথির কথাগুলো শোনার পর আকাশ আর এক মুহূর্ত দেরি করেনি। তার আভিজাত্য আর রক্তের টান উভয় তাকে এক কঠিন সিদ্ধান্তে পৌঁছে দিয়েছে। আকাশ তার ব্যক্তিগত বাহিনীকে নির্দেশ দেওয়া মাত্র 30 মিনিটের মাথায় চৌধুরী ভিলার সামনে 15-20টি দামি কালো গাড়ির এক বিশাল বহর লাইন দিয়ে দাঁড়ালো। প্রতিটি গাড়িতে অস্ত্রধারী এবং স্যুট পরা বডিগার্ড। আকাশ তার দামি গাড়িটা কবজিতে ঠিক করে নিয়ে গম্ভীর গলায় তিথিকে ডাকলো। তিথি, আপনি যখন চেয়েছেন তারা চৌধুরী বাড়িতে ফিরে আসুক, তবে তাই হবে। কিন্তু আমার রক্ত রাস্তায় ভিখারির মতো দুলুই মেয়েকে ফিরবে না। তারা ফিরবে রাজকীয়ভাবে। চলুন আমার সাথে। আমি জানতাম আকাশ, আপনি শেষ পর্যন্ত আপনার বড় মনের পরিচয় দেবেন। চলুন, দেরি করবেন না।
সাইরেন বাজিয়ে যখন 20টি গাড়ি রাজকীয় বহর শহরের বুক চেড়ে এগুচ্ছিল, তখন চারিদিকে সাধারণ মানুষ স্তম্ভিত হয়ে সেই দৃশ্য দেখছিল। ঠিক সেই ট্রাফিক সিগন্যালের সামনে যখন গাড়িগুলো এসে থামল, আকাশ অত্যন্ত ধীর গতিতে এবং আভিজাত্য নিয়ে গাড়ি থেকে নামল। তার চোখে কালো সানগ্লাস, পরনে কয়েক হাজার ডলারের স্যুট। তিথি আকাশের পাশে এসে দাঁড়ালো। ফুটপাতে বসে থাকা আরিয়ান আর তিশা এই এলাহি কাণ্ড দেখে ভয়ে আড়ষ্ট হয়ে গেল। আকাশ যখন তাদের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো, তার ছায়া দিয়ে পড়ল আরিয়ানের শুকনো রুটির ওপর। কি হলো আরিয়ান ভাইয়া? চৌধুরী বাড়ির বড় ছেলে আজ ফুটপাতের ধুলোবালিতে বসে আস্তে করে খাবার খাচ্ছে? এই দিন দেখার জন্যই কি আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করেছিলেন? আকাশ, তুই এসেছিস? আমি আমি ভাবতেও পারিনি তুই এইভাবে আসবি। আমাদের মাফ করে দে ভাই। আমি লোভে অন্ধ হয়ে তোর সাথে যে অন্যায় করেছি তার সাজা আমি প্রতিটা সেকেন্ড রাস্তায় রাস্তায় মার খেয়ে পেয়েছি। আমাকে মার, কিন্তু এই ফুটপাতে ফেলে রাখিস না। দিদি, বোন আমার, আমাকে বাঁচাও। আমি তোমার চরিত্রের উপরে কলঙ্ক লেপে দিয়েছিলাম, অথচ তুমি আজ এখানে এসেছো। সব অন্যায় আমি করেছি বোন, সব চক্রান্ত আমার ছিল। আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে এই নরক থেকে উদ্ধার করো। উঠে দাঁড়ান আরিয়ান ভাইয়া। চৌধুরী বংশের কেউ কারো পায়ে পড়ে না, এমনকি নিজের ভাইয়ের পায়েও নয়। আপনার ওই শুকনো রুটির টুকরোটা হাত থেকে ফেলুন। চৌধুরী বাড়ির ছেলেদের হাতের শোভা শুকনো রুটি নয়। তুই কি সত্যি আমাদের ফিরিয়ে নিতে এসেছিস আকাশ, নাকি আমাদের নিয়ে নতুন কোনো অপমান করবি? আমি যে কোনো সাজা নিতে রাজি ভাই, শুধু আমাদের এই নরক থেকে নিয়ে চল। আরিয়ান ভাইয়া, তিশা ভাবি, আপনারা শান্ত হন। আকাশ আপনাদের ক্ষমা করে দিয়েছে। চলুন, আজ আমরা সবাই আবার একসাথে বাড়ি ফিরব। আপনারা আর এক মুহূর্তে এখানে থাকবেন না। তানভীর, এদের দুজনকে মাঝখানের গাড়িতে তোলো। তবে আরিয়ান ভাইয়া, মনে রাখবেন, এবার যদি আপনাদের কারণে আমার মা বাবার চোখে এক ফুটো জল ঝরে, তবে এই ফুটপাত নয়, আপনাদের গন্তব্য হবে অন্ধকার জেলখানা। এটা আমার শেষ সতর্কবার্তা। আর কখনো কোনো ভুল হবে না আকাশ। আমি আজ তোমার সামনে দাঁড়িয়ে বলছি, আমি নিজেকে পুরোপুরি বদলে ফেলবো। তুমি আমাদের যে সম্মান দিলে তার মর্যাদা আমরা আমাদের জীবন দিয়ে হলেও রাখবো। বডিগার্ডরা যখন আরিয়ান আর তিশাকে অত্যন্ত সম্মানের সাথে গাড়িতে তুলল, তখন আরিয়ান কান্নায় ভেঙে পড়ল। যে রাস্তায় তারা 1 মাস ধরে ধিক্কার আর ঘৃণা করিয়েছে, সেই রাস্তা দিয়েই আজ 20টি গাড়ির রাজকীয় বহরে তারা বাড়ির দিকে রওনা দিল। আকাশ জানালার বাইরে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। তার জেদ আজ মিটেছে ঠিকই, কিন্তু মানুষের অহংকার যে কতটা ঠুনকো তা সে আজ স্বচক্ষে দেখল। 20টি গাড়ির রাজকীয় বহর যখন চৌধুরী ভিলার ফটক দিয়ে ভেতরে ঢুকলো, তখন এক থমথমে নীরবতা বিরাজ করছিল। মাঝখানের গাড়ি থেকে আকাশ অত্যন্ত ধীর পায়ে নামলো এবং তিথির হাত ধরে ড্রয়িং রুমে প্রবেশ করলো। তাদের পেছনে জীর্ণ পোশাকে অপরাধীর মতো মাথা নিচু করে ঢুকলো আরিয়ান ও তিশা। ড্রয়িং রুমে আগে থেকেই উপস্থিত ছিলেন আশরাফ চৌধুরী ও অঞ্জনা চৌধুরী। বড় ছেলেকে এই অবস্থায় দেখে তাদের চোখে জল এলেও মুখে ছিল কঠিন গাম্ভীর্য। বাবা, আমি আপনার ক্ষমার যোগ্য নই। লোভের বশবর্তী হয়ে নিজের ভাইকে বাড়ি ছাড়া করেছিলাম, কিন্তু আজ সেই ভাই আমাকে এই নরক থেকে টেনে তুলেছে। আমাকে চর মারুন বাবা, কিন্তু আমাকে আপনার পায়ের কাছে ঠাঁই দিন। আরিয়ান, আমি তোকে বড় ছেলে হিসেবে সব দিয়েছি, কিন্তু তুই প্রতিদান শুধু বিশ্বাসঘাতকতা দিয়েছিস। আজ তোর এই দশা দেখে আমার কষ্ট হচ্ছে না, বরং তোর কৃতকর্মের জন্য লজ্জা লাগছে। আকাশ না থাকলে আজ তোর লাশও কেউ খুঁজে পেত না। মা, আমি সব নষ্টের মূল। আমি আরিয়ানকে কুবুদ্ধি দিয়েছিলাম। আকাশের চরিত্রে মিথ্যে কলঙ্ক লেপে দিয়ে আমি শুধু ওকে নয়, এ বাড়ির শান্তিকেও পড়িয়েছি। দিদি, বোন আমাকে এই শিক্ষা দিয়েছে যে ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জিতা হয়। আমাকে দয়া করুন মা। তিশা, যে ক্ষতের সৃষ্টি তোরা করেছিস তা হয়তো কোনোদিন পুরোপুরি শুকাবে না, কিন্তু আজ আমার আকাশ যে উদারতা দেখিয়েছে তা দেখে আমার বুক গর্বে ভরে যাচ্ছে। আকাশ 5টা বছর বিদেশে একাকী যে দহন সহ্য করেছে তার বদলাও চাইলে তোদের মৃত্যু দিয়ে নিতে পারত, কিন্তু ও তা করেনি। মা, বাবা, দয়া করে ওদের আর তিরস্কার করবেন না। আমি ওদের ক্ষমা করে দিয়েছি। তিথি আমাকে শিখিয়েছে যে প্রতিহিংসার চেয়ে ক্ষমা অনেক বেশি শক্তিশালী। আজ থেকে এই চৌধুরী বাড়িতে আর কোনো বিভেদ থাকবে না। অতীতের সব তিক্ততা
আমরা এই মুহূর্তেই এই ড্রয়িং রুমে মাটি দিয়ে দিলাম। আঙ্কেল আন্টি, মানুষ যখন নিজের ভুল স্বীকার করে অনুতপ্ত হয় তখন তাকে ক্ষমা করাটাই বড় মনুষ্যত্ব। আরিয়ান ভাইয়া আর তিশা ভাবি আজ তাদের কৃতকর্মের ফল হাতে নাতে পেয়েছে। এখন আমাদের দায়িত্ব তাদের আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনা। আজ থেকে আমরা সবাই এক হয়ে থাকবো। তিথির এই স্নিগ্ধ আর যুক্তিসঙ্গত কথাগুলো যেন পুরো বাড়িতে শান্তির পরশ বলিয়ে দিল। আশরাফ চৌধুরী এগিয়ে গিয়ে আরিয়ানের মাথায় হাত রাখলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। ওদিকে অঞ্জনা চৌধুরী তিশাকে টেনে তুলে বুকে জড়িয়ে নিলেন। অনেক বছরের দীর্ঘ হাহাকার আর অপবাদের কালো মেঘ সরে গিয়ে চৌধুরী ভিলা আজ আবার আলোয় ঝলমল করে উঠল। আকাশ, আমি আজ থেকে তোর ছোট ভাই হয়ে থাকতে চাই। তুই যে সাম্রাজ্য গড়েছিস সেখানে আমাকে শুধু তোর কর্মচারী হিসেবে একটু জায়গা দিস। আমি তোর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। ভাইয়া, আপনি আমার বড় ভাই ছিলেন আর সারা জীবন তাই থাকবেন। আমরা একসাথে আমাদের এই সাম্রাজ্য আরও বড় করব। তিশা ভাবি, হ্যাঁ, আপনারও লজ্জিত হওয়ার কিছু নেই। আপনি তিথির সাথে মিলে এই সংসার সামলাবেন, সেটাই আমার চাওয়া। দিদি, বোন, তুমি শুধু আকাশের স্ত্রী নও, তুমি এই বাড়ির প্রাণ। তোমার ভালোবাসা না থাকলে আজ আমরা রাস্তায় মরে পৌঁছে যেতাম। আমি কথা দিচ্ছি, এই দিদিকে আমি নিজের বোনের মতোই আগলে রাখবো। আকাশ এবার তিথির দিকে তাকালো। তার চোখে তখন ভালোবাসার গভীর সমুদ্র। সে তিথির হাতটা সবার সামনেই শক্ত করে ধরল। তিথি হাসি মুখে আকাশের দিকে তাকিয়ে রইল। যে লড়াই আকাশ একা শুরু করেছিল আজ এক মহান বিজয় আর সুন্দর সংসারের মাধ্যমে তার সমাপ্তি ঘটল। আজ থেকে আমাদের এই সুখী পরিবারের মূল ভিত্তি হবে ভালোবাসার বিশ্বাস। আকাশের তিথির এই নতুন যাত্রায় আমাদের আশীর্বাদ সবসময় থাকবে। চলো সবাই, আজ আমরা অনেকদিন পর একসাথে রাতের খাবার খাবো। চৌধুরী ভিলার বিশাল ডাইনিং টেবিলটা আজ আবার কানায় কানায় পূর্ণ। এক পাশে আকাশ ও তিথি, অন্য পাশে আরিয়ান ও তিশা, আর মাঝখানে পরম শান্তিতে বাবা মা। মিথ্যা অপবাদে ঘরছাড়া ছেলেটি আজ শুধু বিলিয়নিয়ার হিসেবে ফেরেনি, সে ফিরেছে এক বিশাল হৃদয়ের মানুষ হিসেবে, যেখানে ঘৃণা নয় বরং ক্ষমার জয় হয়েছে। আর এভাবেই তাদের ভাঙা সংসার আবার এক সুতোয় গেঁথে এক সার্থক পরিণতির দিকে এগিয়ে গেল।